আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে ভিডিও লেকচারে। আজকে টুটুলস একাডেমির পক্ষ থেকে প্রথম লাইভ ক্লাস এবং আমরা আমাদের প্রথম লাইভ ক্লাসে আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি। কোর্সটি হচ্ছে স্পেশালি এসএসসি 24 এবং এসএসসি 25 ব্যাচের জন্য। তো আমরা সবাই জানি এসএসসি 24-এর যে ফাইনাল পরীক্ষাটা সেটা হচ্ছে আগামী জুন জুলাই শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি হচ্ছে 2 মাসের মতো সময় পাচ্ছি। সেই সময়ের ভিতরে চেষ্টা করব এসএসসি 24 ব্যাচের জন্য বায়োলজি এবং কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে বোর্ড স্ট্যান্ডার্ড যে এমসিকিউগুলো হয় অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সিকিউগুলার বুঝে বুঝে পূর্ণাঙ্গ সলভের জন্য কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে হচ্ছে আমাদের ওয়ান শর্ট এমসিকিউ এন্ড সিকিউ সিরিজে ফার্স্ট ক্লাস, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের উপর। তো আমি একটু সময় চেয়ে নিচ্ছি যে যারা লাইভে আছেন বা যারা দেখতে পাচ্ছেন তারা সব কিছু ক্লিয়ার কিনা, বা কথা দেখতে বা কথা শুনতে বা আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই এটা আমাদের একটা নিউ জার্নি স্টার্ট হলো, তো সেক্ষেত্রে যারা আমাদের মানে ওয়েল উইশার আছেন বা যারা ভালো চাচ্ছেন বা যারা আমাদের সাথে যুক্ত আছেন, চেষ্টা করবেন একটু ভিডিওটাকে একটু ছড়ায় দেওয়ার বা আমাদের কাজগুলোকে একটু প্রমোট করার জন্য, কেমন? তো একটু যারা আছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং আমার জুনিয়র যারা আছো, যারা এসএসসি 24 কিংবা 25 ব্যাচ কিংবা অনেকে হয়তো 26 ব্যাচের যুক্ত আছো, তারা তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দিবে এবং তোমাদের তোমাদের ফ্রেন্ডদের একটু কমেন্টে মেনশন করে একটু ডেকে আনবে, কেমন? ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ শুরু করব। সব ঠিকঠাক? আশা করি সব ঠিক আছে। আজকে একটা নতুন পেজ থেকে আসলে লাইভটা নেওয়া সম্ভব হয় না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল থেকে লাইভে আসছি। দ্যাটস ওয়াই একটু চেক আপ করে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ শুরু করে দিব। হ্যাঁ, ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, শিহাব জানাইছে অল ওকে। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা শুরু করব। তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের উপর ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস হবে একটা। সেটা অবশ্যই আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড, আমাদের এসএসসি এক্সামে যে এগুলো আসে তার উপর বেসিস করে, এসএসসি এক্সামে কোশ্চেন প্যাটার্নের উপর বেস করে আজকে আমাদের এক্সামটা হবে। ওকে, তো ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তো এখনো যারা লাইভটা শেয়ার করেন নাই, আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমার জুনিয়র বা সিনিয়র যারাই আছেন আমাদের গ্রুপে বা আমার প্রোফাইলে, যারা ভিডিওটা ইতিমধ্যে দেখছেন, একটু ইন্সপিরেশনের জন্য একটু লাইভটা শেয়ার করে দিবেন, কেমন? আমি সব কিছু চেক করলাম, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তো ইনশাল্লাহ আমরা এখন শুরু করব। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ শুরু করতে পারি আমরা। তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শর্ট এমসিকিউ সলভ ক্লাস, একটা অধ্যায়, সেটা হচ্ছে জুলজি ফার্স্ট চ্যাপ্টারটা। তো জুলজি ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে আমরা হচ্ছে মোটামুটি যারা ইন্টারমিডিয়েটে পড়তেছি বা যখন বা অ্যাডমিশনের ক্ষেত্রে গিয়ে যেখানে হোক না কেন, তারা হচ্ছে মোটামুটি ভালো রকমের প্যারা খায় এই একটা চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, তো এই চ্যাপ্টার নিয়ে আসলে প্যারা খাওয়ার তেমন কিছু নাই, বাট তারপরে হচ্ছে অনেকের কাছে একটু কঠিন মনে হয়, কারণ একদিক দিয়ে হচ্ছে একটু বড় চ্যাপ্টার আর ইনফরমেশনে ভর্তি। হ্যাঁ, যদিও এখানে কিছু পরিমাণে জাস্ট এ মিনিট। ওকে, ওকে, হ্যাঁ, যদি এখানে ওকে ঠিকঠাক আছে সব কিছু। আচ্ছা, তো আমাদের যদি একটা বড় চ্যাপ্টার, বাট এখানে হচ্ছে ইনফরমেশনও প্রচুর, তো সেই ইনফরমেশনগুলো মনে রাখার ক্ষেত্রে অনেকে একটু প্যারা খেয়ে যায়। সেই প্যারাটাকে মানে সহজ করার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমরা প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের উপর আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে যে এমসিকিউগুলো আসছে
জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতামূলক এবং বহুবুদ্ধি শক্তি সূচক সেই এমসিকিউ গুলোর উপর আলোচনা করব। কেমন? তো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা একটা একটা করে এমসিকিউ সলভ করব, পাশাপাশি প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা থাকবে। তো যারা আমাদের ছোট বন্ধুরা আছো বা ছোট ভাই বোনরা আছো, তোমরা কাইন্ডলি ব্যাখ্যাগুলো একটু ছোট খাতায় একটু নোট করে রাখতে পারো। কেমন? ওকে, তো শুরু করতে পারি ইনশাল্লাহ। দেখো, প্রথম এমসিকিউটা দিয়ে শুরু করি যে কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কেল ধরনের। তো হেটারো সার্কেল পুচ্ছ পাখনা বলতে কি বোঝাচ্ছে এখানে, এটা আগে একটু দেখতে হবে। আচ্ছা, তো বলছে কোনটির পুচ্ছ পাখনা হেটারো সার্কেল ধরনের। হ্যাঁ, আমরা যখন এটা পড়েছিলাম, আমরা যখন এই অধ্যায়টা পড়েছিলাম, তখন আমরা ভার্টিব্রাটা পড়ার ক্ষেত্রে আমরা জানি ভার্টিব্রাটা যে আমাদের উপপর্বটা আছে, আমাদের পর্ব হচ্ছে করডাটা পড়বে যে ভার্টিব্রাটা উপপর্ব আছে, তার ভিতরে তোমার তিনটা ক্লাস হচ্ছে মাছের অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। কেমন? তো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি ক্ষেত্রে আমরা যে কয়েকটা মেইন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এদেরকে আমরা আলাদা করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে পুচ্ছ পাখনার ধরন। ওকে, তো আমরা জানি কন্ড্রিকথিসের ক্ষেত্রে যারা হচ্ছে তোমার তরুণাস্থিময় মাছ, তাদের ক্ষেত্রে পুচ্ছ পাখনাটা হয় এমন, মানে এই যে এরকম হয় অনেকটা, অর্থাৎ পুচ্ছ পাখনা, সরি এটা অনেকটা সমান হয়ে গেছে। ওকে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে পুচ্ছ পাখনা একটা ধরন হবে অনেকটা এমন, অনেকটা। ওকে, অর্থাৎ পুচ্ছ পাখনা অংশ দুইটা হবে হচ্ছে অসমান। হ্যাঁ, অসমান। তো এটা হচ্ছে তোমার পুচ্ছ পাখনার নিচের পোর্শনটা বড় হতে পারে, কিংবা হচ্ছে অনেক ক্ষেত্রে উপরের পোর্শনটা বড় হতে পারে। স্পেশালি আমরা যদি আমাদের বইতে যে এক্সাম্পলটা আছে কন্ড্রিকথিসের ক্ষেত্রে, হাঙরের ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি হাঙরের পুচ্ছ পাখনাটা হচ্ছে অনেকটা এমন। ওকে, অর্থাৎ পুচ্ছ পাখনার যে প্রধান দুইটা অংশ হচ্ছে অসমান। আর এই ধরনের পুচ্ছ পাখনাকে আমরা বলি হেটেরো সার্কেল পুচ্ছ পাখনা। তো হেটেরো সার্কেল পুচ্ছ পাখনা কাদের দেখা যায়? হেটেরো সার্কেল পুচ্ছ পাখনা দেখা যায় হচ্ছে আমাদের কনড্রিকথিস শ্রেণীর মাছেদের, কনড্রিকথিস শ্রেণীর মাছেদের। ওকে, কনড্রিকথিস শ্রেণীর মাছেদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে হেটেরো সার্কেল পুচ্ছ পাখনা। আচ্ছা, আর কনড্রিকথিস শ্রেণীর মাছের ভিতরে সবচেয়ে কমন এক্সাম্পল কোনটা? সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে হাঙর। তাহলে আনসারটা হবে হাঙর। ওকে, আচ্ছা, দেন সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? 2 নম্বর কোশ্চেন যদি যাই, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো, এখানে আমরা জানি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের কথা বললে আমাদের বুঝতে হবে হচ্ছে কই থেকে? অ্যাভিস, অর্থাৎ পাখি এবং কাদের ক্ষেত্রে? পাখি এবং স্তন্যপায়ী। হ্যাঁ, পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাবো। বাট পাখি এবং স্তন্যপায়ী অর্থাৎ অ্যাভিস এবং মাম্মালিয়ার পূর্বে যে শ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে রেপ্টালিয়ার ক্ষেত্রে আমরা জানি রেপ্টালিয়া বা সরীসৃপের ক্ষেত্রে তোমার হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 2টা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল হলেও এটা হচ্ছে অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত ভেন্ট্রিকল। অর্থাৎ আমরা বলতে পারি রেপ্টেলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী। ওকে, বাট একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কুমির হচ্ছে রেপ্টেলিয়া শ্রেণীর হওয়ার পরেও এর হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। কেমন? তাহলে এখানে আনসার কি হবে? আনসারটা হবে কুমির। আচ্ছা, দ্বিতীয় 3 নম্বর কোশ্চেনে যাই যে ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী? দেখো, ত্রিপদ নামকরণ আমরা জানি নামকরণের যে পদ্ধতি আছে তার ভিতরে হচ্ছে আমরা 2টা পদ্ধতি পাই বৈজ্ঞানিক নামে, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, একটা হচ্ছে ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে গৌণ, আর একটা থাকে হচ্ছে প্রজাতি। কেমন? গৌণ, প্রজাতি হচ্ছে দ্বিপদ নামকরণ। এখন গৌণ আর প্রজাতির পরে যদি কোনো একটা প্রাণী বৈজ্ঞানিক নাম প্রকাশের জন্য তার সাথে যদি উপপ্রজাতি টার্মটা উল্লেখ করা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিপদ নামকরণ। ওকে, এই ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে পাখি বিজ্ঞানী ফ্ল্যাজেল। এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2019 সালে কোশ্চেন কিন্তু। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2019 কোশ্চেন হচ্ছে ত্রিপদ নামকরণের প্রবক্তা পাখি বিজ্ঞানী ফ্ল্যাজেল। 4 নম্বর কোশ্চেন দিকে যদি যাই, কোন প্রাণীতে 7 জোড়া গোলবিলীয় ফুলকা রন্ধ্র রয়েছে? 7 জোড়া গোলবিলীয় ফুলকা রন্ধ্র কোন প্রাণীতে রয়েছে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কারণ এখানে হচ্ছে তোমার সরাসরি হচ্ছে প্রাণীদের বৈজ্ঞানিক নামের কথা বলা আছে। ওকে, তো বৈজ্ঞানিক নাম দেওয়া থাকলে সেখানে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই। বৈজ্ঞানিক নাম দেওয়া থাকতে পারে, বা তোমার এক্ষেত্রে ক্লাস বা শ্রেণীর নাম দেওয়া থাকতে পারে, বা উপশ্রেণীর নাম দেওয়া থাকতে পারে। যেটা দেওয়া থাকুক না কেন, এটা হচ্ছে একটু বইয়ের ইনফরমেশন খেয়াল করলে পাওয়া যাবে। হ্যাঁ, তো কোন প্রাণীতে 7 জোড়া গোলবিলীয় ফুলকা রন্ধ্র পাওয়া যায়? 7 জোড়া গোলবিলীয় ফুলকা রন্ধ্র পাওয়া যায় হচ্ছে কোথায়? পাওয়া যায় হচ্ছে
পেট্রোমাইজন্টিডা শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। কোথায়? পেট্রোমাইজন্টিডা শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। তো পেট্রোমাইজন্টিডা শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে তোমার বইতে হচ্ছে দুইটা এক্সাম্পল দেখবা, হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে এই যে পেট্রোমাইজন মেরিনাস। ওকে, তাহলে সাত জোড়া গোল বিলীয় ফুলকণান্ত কাদের পাওয়া যাবে? পেট্রোমাইজন মেরিনাসের ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন দিকে যদি যাই, নিম্নে কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই সম্পূর্ণ অধ্যায়টার জন্য, হ্যাঁ। আমাদের জুলজি ফার্স্ট পেপারের যে জুলজি ফার্স্ট চ্যাপ্টারের পুরো অধ্যায়টার ক্ষেত্রে অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে কোন প্রাণীতে সিউডোসিলোমেট দেখা যায় বা কারা সিউডোসিলোমেট। এটা আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন, একই সাথে এটা হচ্ছে একটা টাইটেল কোশ্চেন। যে তোমার ধরো কিছু এমন কোশ্চেন থাকে না যে একটা তুমি বইয়ের একটা প্যারাগ্রাফ পড়তেছো বা একটা পার্ট পড়তেছো, এখান থেকে একটা কোশ্চেন আসার প্রয়োজন পড়লে এই কোশ্চেনটাই আসবে। এমন কিছু কোশ্চেন থাকে বইতে বা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই সিউডোসিলোমেটের ব্যাপারটা। ওকে, তো সিউডোসিলোমেট হচ্ছে আমরা জানি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তির ক্ষেত্রে, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিতে অন্যতম একটা ভিত্তি হচ্ছে সিলোম, হ্যাঁ। যে তোমার ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মাল কোষ থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে বলা হয় সিলোম। ওকে, তো সিলোমের ভিত্তিতে আমরা ক্লাসে কি করছিলাম ভাইয়া? সিলোমের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে প্রায় তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট অ্যান্ড ইউসিলোমেট। অ্যাসিলোমেট কারা? যাদের হচ্ছে কি কোনো ধরো তোমার সিলোমিক গহ্বরই নাই, তারপর পেরিটোনিয়াম কাভারিং নাই, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাসিলোমেট। দেন সিউডোসিলোমেট কারা? সিউডোসিলোমেট হচ্ছে সিউডো কথাটার মানে হচ্ছে ভ্রান্ত বা নকল। সিউডো কথাটার মানে হচ্ছে ভ্রান্ত বা নকল, অর্থাৎ তোমার মনে হবে সিলোম আছে বাট অ্যাকচুয়ালি কিন্তু সেখানে কি নাই, সিলোম নেই। তো সিউডোসিলোমেটের এক্সাম্পল কি? সিউডোসিলোমেটের একটা এক্সাম্পল সেটা হচ্ছে মানে একটা পর্বই সিউডোসিলোমেট, সেটা হচ্ছে নেমাটোডা। এখন নেমাটোডা তো হচ্ছে একটা পর্ব, কিন্তু তোমার দেখো এখানে অপশনগুলো কি দেওয়া আছে যে এ বি সি ডি বা ক খ ঘ গ দে চারটা অপশনের ক্ষেত্রে কি দেওয়া আছে? চারটা অপশনের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে তোমার প্রাণীর বৈজ্ঞানিক নাম। তাহলে ওই নেমাটোডা পর্বের কোন প্রাণীটা সিউডোসিলোমেট বা কোন প্রাণীটা এখানে বলা আছে কোন প্রাণীর কথা, সেটা তোমার একটু দেখতে হবে। দেখো আমরা জানি নেমাটোডা পর্বের অন্যতম একটা প্রাণী হচ্ছে অ্যাসকেরিস লুমব্রিকোরিস বা কৃমি বা গোলকৃমি। কেমন? দেখো তো এখানে ক নম্বর আনসারটা কি আছে? একটা হচ্ছে ফ্যাসিকুলা হ্যাপাটিকা। ফ্যাসিকুলা হ্যাপাটিকা হচ্ছে যকৃৎ কৃমি। এটা কোন পর্বের বলো? যারা লাইভে আসো, যদি তোমরা যদি এইচএসসি 25 বা 24 ক্যান্ডিডেট থেকে থাকো, বলো তো ফ্যাসিকুলা হ্যাপাটিকা এটা কোন পর্বের প্রাণী? আচ্ছা, ফ্যাসিকুলা হ্যাপাটিকা বা তোমার এটা হচ্ছে একটা চ্যাপ্টার কৃমি, অর্থাৎ এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী, হ্যাঁ। এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী, হ্যাঁ, প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী। ওকে, তারপর দেখো তো ট্রিনিয়াসোলিয়াম, এটা কোন পর্বের প্রাণী বলো তো? টিনিয়াসোলিয়াম হচ্ছে এটা কোন পর্বে? এটা হচ্ছে অ্যানিলিডার। এটা হচ্ছে অ্যানিলিডার প্রাণী, হ্যাঁ, অ্যানিলিডা পর্বের প্রাণী হচ্ছে টিনিয়াসোলিয়াম। ওকে, তারপর হচ্ছে মেটাফিয়ার পোস্থুমা, এটাও কোন পর্বের প্রাণী? এটাও অ্যানিলিডা পর্বের প্রাণী। তাহলে শুধুমাত্র বেঁচে থাকলো কোনটা? অ্যাসকেরিস লুমব্রিকোডিস। এই অ্যাসকেরিস লুমব্রিকোডিসটা হচ্ছে কোন পর্বের প্রাণী? অ্যাসকেরিস লুমব্রিকোডিসটা হচ্ছে আমাদের কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, হ্যাঁ, এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। আর এই নেমাটোডা পর্বটা হচ্ছে কেমন? নেমাটোডা পর্বটা হচ্ছে সিউডোসিলোমেট। ওকে, তাহলে আনসার কোনটা? সিউডোসিলোম যুক্ত। ওকে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ছোট ক নাম্বারটা, অর্থাৎ অ্যাসকেরিস লুমব্রিকোডিস। তারপরে 6 নম্বর কোশ্চেনের দিকে যাই। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? দেখো নেফ্রিডিয়া হচ্ছে একটা রেচন অঙ্গ। কেমন? নেফ্রিডিয়া হচ্ছে একটা রেচন অঙ্গ। আমরা জানি আমরা যখন আমাদের পর্বগুলো অর্থাৎ আমাদের মাইনর ফাইলামের ভিতরে আমাদের মেজর ফাইলামের ভিতরে যে নন কর্ডেড পর্ব আছে আমাদের 8টা, পরিফেরা থেকে শুরু করে একাইনোডার্মাটা পর্যন্ত নন কর্ডেড, এই প্রথম 8টা। তার ভিতরে প্রত্যেকটার যে এদের ভিতরে যারা হচ্ছে তোমার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, যারা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অর্থাৎ যাদের কিছু কিছু অঙ্গ মিলে কোনো তন্ত্র ডেভেলপ করে বা কোনো সিস্টেম ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে অন্যতম একটা ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে কোনটা? রেচনাঙ্গ। কেমন? তো এখানে দেখো এই রেচনাঙ্গের ভিত্তিতে হচ্ছে আবার তোমাদের একটু শিখতে হয় যে যেমন ধরো মালপিজিয়ান নামক রেচনাঙ্গ কাদের আছে, তারপর হচ্ছে রেচনাঙ্গের শিখা কোষ কাদের থাকে, এই টাইপের কোশ্চেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? বলো তো নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায় হচ্ছে কোথায়? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায় হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীতে। ওকে, অ্যানিলিডা রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এবং এই অ্যানিলিডা রেচনাঙ্গ যে নেফ্রিডিয়া, এটা কেমন নেফ্রিডিয়া? নেফ্রিডিয়া আবার দুই ধরনের হয়। কেমন নেফ্রিডিয়া? এটা হচ্ছে
প্রোটোনেফ্রিডিয়া। ওকে, এদিকে গেলাম না, বাট এইটুকু জেনে রাখো যে তোমার নেফ্রিডিয়া পাওয়া যায় হচ্ছে অ্যানেলিডাতে। তাহলে দেখে আমরা একটু অপশনগুলো অ্যানালাইসিস করি। যে দেখো নিডারিয়া পর্বের প্রাণীর তাহলে রেচন অঙ্গ কি হবে? আমরা জানি নিডারিয়া পর্ব হচ্ছে সবচেয়ে সরলতম পর্ব। ওকে, এদের তোমার সিস্টেমিক গ্রেড অফ অর্গানাইজেশনটা হচ্ছে শুধুমাত্র কোষীয় মাত্রার, অর্থাৎ এদের ক্ষেত্রে কোষ মিলিত হয়ে টিস্যু গঠন করে না, অঙ্গ গঠন করে না, তন্ত্র গঠন করে না। সেক্ষেত্রে কি হবে না, কোনো রেচনাঙ্গের প্রশ্নই আসবে না। তারপর যদি প্লাটিহেলমিনথিসের কথা বলি, প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গের নাম কি? প্লাটিহেলমিনথিসের রেচনাঙ্গের নাম হচ্ছে শিখা কোষ, বা যেটা আমরা কি বলি ফ্ল্যাম সেল, শিখা কোষ বা ফ্ল্যাম সেল। কেমন? দেন মলাস্কা রেচনাঙ্গের নাম কি বলতো? মলাস্কা রেচনাঙ্গের নাম কি? মলাস্কা রেচনাঙ্গের নাম হচ্ছে, ওকে হ্যাঁ, মলাস্কা রেচনাঙ্গের নাম কি? মলাস্কা রেচনাঙ্গের নাম হচ্ছে অনেক ক্ষেত্রে কি দিয়ে সে হচ্ছে মলাস্কা ব্যাপনের মাধ্যমে সম্ভবত রেচন কাজটা সম্পাদন করে। ওকে, তাহলে নেফ্রিডে পাওয়া যাবে কোথায়? নেফ্রিডে পাওয়া যাবে হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীতে। তারপর 7 নম্বর কোশ্চেনটা দেখি, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা পর্ব একাইনোডার্মাটা কয় নাম্বার পর্ব বলো তো? একাইনোডার্মাটা হচ্ছে আমাদের নন কর্ডেট যে প্রাণীর তোমার ক্লাসিফিকেশন আছে তার মধ্যে যে সবার শেষ পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা, অর্থাৎ যারা হচ্ছে কণ্ঠত্বক প্রাণী। এদের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে। স্পেশাল বৈশিষ্ট্যটা কি? এদের কি বৈশিষ্ট্য? একটা টাইটেল বৈশিষ্ট্য আছে। যেমন প্রত্যেকটা প্রাণী একটা বৈশিষ্ট্য থাকে। যেমন ধরো আমরা যদি বলি যে পরিফেরার ক্ষেত্রে কি আছে? নালীতন্ত্র আছে। দেন হচ্ছে তোমার নিডারিয়ার ক্ষেত্রে কি আছে? নিডারিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার নেমাটোসিস্ট আছে। তারপর ধর প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে মানে টাইটেল বৈশিষ্ট্যটাকে, প্লাটিহেলমিনথিসের টাইটেল বৈশিষ্ট্য হচ্ছে সেখানে রেচনাঙ্গে শিখা কোষ থাকবে। ওকে, তারপরে যে একটু আগে দেখে আসলাম যে তোমার নেমাটোডার ক্ষেত্রে টাইটেল বৈশিষ্ট্য কি? তারা হচ্ছে সিউডোসিলোমেট। তেমনি একাইনোডার্মাটা একটা টাইটেল বৈশিষ্ট্য আছে। সেটা কি? সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি থাকবে? অনন্য গড়নের পানি সংবহন দণ্ড থাকবে। কি থাকবে তাদের? একটি স্পেশাল পানি সংবহন দণ্ড থাকবে হচ্ছে একাইনোডার্মাটা পর্বের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তারপরে 8 নম্বর এমসিকিউটা একটু দেখি, কোনটি অ্যাক্টোডার্ম থেকে উদ্ধৃত? আচ্ছা, অ্যাক্টোডার্ম থেকে উদ্ধৃত কোনটি? আসলে এই কোশ্চেনটা একটু মানে একটু ক্রিটিক্যাল বলতে এটা তোমার আসলে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে সেটা কি কর্ডেট না নন কর্ডেট। আচ্ছা, কর্ডেট বা নন কর্ডেট এটা যেহেতু উল্লেখ করে দেয় না, তাহলে আমরা ধরে নিব এটা নন কর্ডেটের ক্ষেত্রে। কেমন? ধরে নেব এটা নন কর্ডেটের ক্ষেত্রে। নন কর্ডেটের ক্ষেত্রে চোখের লেন্স আসে হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে। এইটা বইতে নন কর্ডেট এবং কর্ডেটের একটা বৈশিষ্ট্য একটা চার্ট আছে, সেই চার্টের ভিতরে উল্লেখ করা আছে। ওকে, তো অ্যাক্টোডার্ম থেকে উদ্ধৃত কোনটা? চোখের লেন্স। এখন আরেকটা কথা দেখো, আমরা মানুষের ক্ষেত্রে আমরা জানি আমাদেরও হচ্ছে ভ্রূণ অবস্থায় 3টে জার্ম লেয়ার থাকে। ওকে, একটাকে আমরা বলি 3টে জার্ম লেয়ার। আমরা যদি ভিতর থেকে বাইরের দিকে বলি তাহলে হচ্ছে তোমার অ্যান্ডোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম। ওকে, এবং এই 3টে জার্ম লেয়ার থেকে পরবর্তীতে আমাদের পূর্ণাঙ্গ প্রাণীতে একটা কি হয়? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপ করে। তার মধ্যে আমাদের কোন জার্ম লেয়ার থেকে কোনটা হয় বা কোন ভ্রূণস্থ থেকে কোনটা হয় তার একটা চার্ট আছে। সেই চার্টের ভিতরে দেখবা যে আমাদের মানুষের ক্ষেত্রে বলা আছে যে আমাদের স্নায়ুতন্ত্রটা কই থেকে আসে? আসে হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। বাট যখন আমরা এটা নন কর্ডেটের ক্ষেত্রে চিন্তা করবো, সেই নন কর্ডেটের চোখের লেন্সটা আসবে হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে। ওকে ওকে দেন 9 নম্বর কোশ্চেনের দিকে যাই, শিখা কোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? দেখো একটু আগে কিন্তু আলোচনা করে আসছি, আসলে কোনো কিছুই বাদ যাবে না আলোচনা করতে গেলে। যে এমসিকিউ গুলো যদি তুমি একটু মানে এমসিকিউ গুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করে পড়তে থাকো, দেন দেখবা যে তোমার আসলে এই যে 60-70টা এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমার ওভারঅল একটা বইতে বা তোমার এই চ্যাপ্টারে কি কি আছে সবকিছু নিয়ে একটা মানে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তার মধ্যে একটা হচ্ছে দেখো এই যে শিখা কোষ কোন প্রাণী বৈশিষ্ট্য, এটা অলরেডি কিন্তু আমরা বলে আসছি। কার বৈশিষ্ট্য? শিখা কোষ হচ্ছে কাদের? প্ল্যাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য, তাই না? প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ। ওকে, আর আমরা জানি প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে চ্যাপ্টা কৃমি। তাই শিখা কোষ কার বৈশিষ্ট্য? চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ। তারপরে দেখো ছিদ্রাল প্রাণী বলে পরিচিত কোন পর্বের প্রাণী? খুবই ইম্পর্টেন্ট, ছিদ্রাল প্রাণী। দেখো আমাদের বইতে যখন এই জুলজি বইতে তুমি যখন প্রত্যেকটা পর্ব পড়বা, পর্বের যেমন নাম আছে, নামের মধ্যে দেখবা যে ধরো প্ল্যাটিহেলমিনথিস, যে একটু আগে বললাম প্ল্যাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি, দেন হচ্ছে তোমার নেমাহেলমিনথিস কিংবা নেমাটোডা, তারা হচ্ছে গোল কৃমি। তারপর ধরো মলাস্কা কম্বোজ প্রাণী, একাইনোডার্মাটা কণ্ঠত্বক প্রাণী, তারপরে হচ্ছে তোমার যেমন নিডারিয়া কাঁটাযুক্ত প্রাণী। তেমনি যে ছিদ্রাল প্রাণী টপিক মানে টাইটেলটা পাওয়া যায় কোথায়? ছিদ্রাল প্রাণী টাইটেলটা পাওয়া যায় হচ্ছে পরিফেরা পর্বের ক্ষেত্রে। ওকে, তো পরিফেরা পর্বের প্রাণীরা কি নামে পরিচিত? ছিদ্রাল প্রাণী নামে পরিচিত। কেন? কারণ পরিফেরা পর্বের দেহে সারা দেহে কি থাকে? অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। ওকে, আচ্ছা
তারপরে 11 নম্বর কোশ্চেনে যদি যাই, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? আচ্ছা, অরীয় প্রতিসাম্যতা, দেখো প্রতিসাম্যতা হচ্ছে আমাদের প্রতিসাম্যতা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের অন্যতম একটি ইম্পর্টেন্ট ভিত্তি। ওকে, অনেক ধরনের প্রতিসাম্যতা হয়, তার মধ্যে সবার প্রথমে আমরা যদি চিন্তা করি, একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আছে, অরীয় প্রতিসাম্য আছে, দ্বিঅরীয় প্রতিসাম্য আছে। তারপর হচ্ছে তোমার এক্ষেত্রে তুমি যদি দেখো অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পল কিটা বলছে, তাই না? তো অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পল কি, জাস্ট আমি একটা জিনিস দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে মানে একটা নেমোনিক্স এর মতো করে। সেটা হচ্ছে দেখো, ধরো তুমি হচ্ছে যে তুমি ধরো একটা হচ্ছে উত্তরবঙ্গে কোথায় থাকো বা উত্তরবঙ্গে কোথাও থাকো, দেন তুমি হচ্ছে অনেকদিন পর সমুদ্র বিলাস করতে তুমি কক্সবাজার গেছো। হ্যাঁ, তো সমুদ্র বিলাসে গিয়ে তুমি এমন হয়েছে যে ব্যাপারটা যে তুমি খুব ঘোরাফেরা করতেছো, খুব মনের আহ্লাদে তুমি ধরো সমুদ্রে হারাই যাচ্ছ, এমন অবস্থা। তখন তোমার যে সঙ্গী সাথীরা আছে, তখন তারা তোমাকে কি বলবে? তারা বলবে যে তারা বলবে যে ওরে আনমোনা, তুমি যে সমুদ্রে আছো আনমোনা হয়ে, তাহলে তারা কি বলবে? ওরে আনমোনা, ওরে আনমোনা কি হয় না, ওরে আনমোনা জলে হারিও না। তুমি যে আনমোনা হয়ে জলে লাফালাফি করতেছো, জলে হারিয়ে যাও না। হ্যাঁ, তার নেমোনিক্সটা কি হবে? ওরে আনমোনা জলে হারিও না। এই ছোট একটা নেমোনিক্স দিয়ে তুমি কি মনে রাখতে পারো? তুমি অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পলগুলো মনে রাখতে পারো। তাহলে কি কি? অরীয় প্রতিসাম্য, ওরে আনমোনা, ও মিন্স অরীয় প্রতিসাম্য, কেমন? ও মিন্স অরীয় প্রতিসাম্য। আনমোনা, আনমোনা মিন্স কি? সি অ্যানিমন। আনমোনা মিন্স হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমন। হ্যাঁ, আনমোনা মিন্স হচ্ছে সি অ্যানিমন, জাস্ট নেমোনিক্স মনে রাখার জন্য আর কি। তারপরে জলে, জলে কি? বর্গীয় জ্যোতি কি? বর্গীয় জ্যোতি হচ্ছে জেলিফিশ। হ্যাঁ, বর্গীয় জ্যোতি হচ্ছে জেলিফিশ। আর হারিওনা, হারিওনা থেকে কি মনে রাখবে? এখান থেকে হচ্ছে হাইড্রা, এখান থেকে হাইড্রা। ওকে, তাহলে তোমার এখানে কি বলছে? অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পল কোনটা দেখো তো, কোনটা আছে? এই যে বড় ঘর নাম্বারে দেখো হাইড্রা কথাটা কিন্তু উল্লেখ আছে। তাহলে আনসার কি হবে? 11 নম্বরের আনসার হচ্ছে হাইড্রা। তো যারা এতক্ষণ লাইভে ছিলা বা ছিলেন, একটু কাইন্ডলি জানাবেন যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। হ্যাঁ, আশা করি ঠিকঠাক আছে, আমিও ফলো করতেছি। ওকে, তো এর মাধ্যমে আমাদের মোটামুটি প্রথম অধ্যায়ে 10টা এমসিকিউ সলভ হলো। এগুলো সবগুলো প্রিভিয়াস বোর্ডে আসা এমসিকিউ। দেখো যে আগেরটা চিটাবাড়ির আলিম পরীক্ষা 2018-তে, 11 নাম্বারটা দেখো ঢাকা বোর্ড 2017-তে। বেসিক্যালি কি হয় আসলে, এতদিন ধরে বোর্ড পরীক্ষাগুলো হচ্ছে, এতদিন ধরে হচ্ছে, এবং প্রতি বছর একটা অধ্যায় থেকে এতগুলো করে কোশ্চেন আসতেছে। তুমি যদি জাস্ট এসএসসি প্রিপারেশনের ক্ষেত্রে স্পেশালি তুমি যদি জাস্ট প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়ো, হোক সেটা এমসিকিউর জন্য, হোক সেটা সিকিউর জন্য, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, আচ্ছা, তো আমরা তারপরে যাব। তারপরে হচ্ছে আমরা যদি দেখি, তারপরে 12 নম্বর এমসিকিউটা যদি দেখি, দেখো শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে কি বলা হয়? শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে কি বলা হয়? শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে কি বলা হয়? ক্যাটাগরিকে বলা হয় হচ্ছে, এটা সরাসরি বইয়ের লাইনে কোশ্চেন আর কি। শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে বলা হচ্ছে ট্যাক্সন, ট্যাক্সন বা ট্যাক্সা, ট্যাক্সন বা ট্যাক্সা। ওকে, শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে বলা হচ্ছে ট্যাক্সন বা ট্যাক্সা। তারপর 13 নম্বর কোশ্চেনে যদি যাই, দেখি কি আছে, নিচে কোন প্রাণীটি অ্যাসিলোমেট? এই যে বলছিলাম না যে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হবে, এই কোশ্চেনগুলো দেখো আরেকটা রিপিটেশন চলে আসছে। যে অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট জানি কি বলছিলাম, যাদের কি নাই, যাদের সিলোম নাই। তাহলে সিলোমের ভিত্তিতে ক্লাসিফিকেশনে আবার যদি চলে যায়, প্রথমে বলবো হচ্ছে কাদের সিলোম নাই। যাদের নাই তারা অ্যাসিলোমেট, যাদের আছে তারা ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত। মাঝখানে সিলোমও তাদেরকে আমরা বলতে পারবো না যে সিলোম নাই, আবার বলতে পারবো না যে সিলোম আছে, তার মাঝামাঝি কিছু একটা, যে দেখে মনে হবে সিলোম আছে বাট অ্যাকচুয়ালি সিলোম নাই, তাদেরকে বলবো সিউডোসিলোমেট। তো আমার এখানে কথা আসছে যে কোনটি অ্যাসিলোমেট। আচ্ছা, অ্যাসিলোমেটের এক্সাম্পল যদি মনে রাখতে চাও, একদম সিরিয়ালি প্রথমটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস। এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। কেন? পরিফেরা হচ্ছে কি, এরা হচ্ছে একস্তরী প্রাণী। ওকে, একস্তরী প্রাণী। আর আমরা জানি সিলোম হওয়ার সংখ্যা কি? সিলোম হওয়ার সংখ্যা হচ্ছে কি থাকতে হবে? 3টে কোষীয় স্তনে বিন্যস্ত থাকতে হবে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে। ওকে, দেন তেমনি হচ্ছে তোমার যদি চিন্তা করি নিডারিয়া, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ওকে, তাহলে সেক্ষেত্রেও কি সিলোমের কোনো প্রশ্ন আসবে না। তাহলে পরিফেরা এবং নিডারিয়া হচ্ছে অ্যাসিলোমেট। তারপরে যদি আরেকটু যায়, দেখো তাহলে বলতে পারি ভাই, তাহলে ত্রিস্তরিত হচ্ছে আমাদের ত্রিস্তরী পর্বটা তো শুরু হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস দিয়ে। তাহলে প্ল্যাটিহেলমিনথিস কি তোমার তোমার মানে ইউসিলোমেট না? প্ল্যাটিহেলমিনথিস ইউসিলোমেট না, প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও অ্যাসিলোমেট। ওকে, তাহলে নিচে কোনটি প্রাণীটি অ্যাসিলোমেট? তাহলে কি কি হতে পারে আনসার? আনসার হতে পারে 3টে পর্ব থেকে, পরিফেরা থেকে হতে পারে, নিডারিয়া থেকে হতে পারে, প্ল্যাটিহেলমিনথিস থেকে হতে পারে। এখন আমরা একটু আনসারগুলো দেখবো। দেখো তো প্রথমটা কি আছে? অ্যাসকেরিস লুমব্রিকোডিস। অ্যাসকেরিস লুমব্রিকোডিস কি? এটা কই থেকে আসছে? অ্যাসকেরিস লুমব্রিকোডিস এটা হচ্ছে আমাদের কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে অ্যানিলিডা, এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। ওকে, তার মানে এটা হচ্ছে আনসার হবে না। আমরা জানি অ্যানিলিডা পর্ব কেমন, অ্যানিলিডা হচ্ছে ইউসিলোমেট। তারপর দেখো তো নিচে কি আছে? মেটাপিয়ার পোস্থুমা। মেটাপিয়ার পোস্থুমা এটা করে, এটাও হচ্ছে অ্যানিলিডার প্রাণী, তাই না?
তারপর দেখো তো এই যে জালাস টেরাস্টারিস, এটাও অ্যানিলিডা পর্বের প্রাণী, বাট আনসার হবে কোনটা? আনসার হবে এই যে খ নাম্বারটা, টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম কি? এটা হচ্ছে ভেড়ার যকৃৎ কৃমি। ওকে, ভেড়ার যকৃৎ কৃমি। এটা হচ্ছে কোন পর্বে? এটা হচ্ছে প্ল্যাটি হেলমিনথিস পর্বের প্রাণী। ওকে, এটা হচ্ছে প্ল্যাটি হেলমিনথিস পর্বের প্রাণী। ওকে, প্ল্যাটি হেলমিনথিস পর্বের প্রাণী। তাহলে আনসার কোনটা হবে? তাহলে আনসার হচ্ছে টিনিয়া সোলিয়াম। আচ্ছা, সোহেল ভাইয়া বলছেন সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ক্লাস অনেক ভালো হয়, আমি প্রায় ফলো করি, থ্যাংক ইউ। ওকে দেন 14 নম্বর কোশ্চেনটা যদি দেখি, মিক্সজিনি শ্রেণীর প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? 14 নম্বর কোশ্চেনটা একটু যদি খেয়াল করি, মিক্সজিনি শ্রেণীর প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? দেখো এই যে আমরা যখন ভার্টিব্রেট যখন পড়বো, অর্থাৎ আমাদের যে আমাদের 9টা মেজর ফাইলামের মধ্যে 9 নম্বর পড়বো হচ্ছে কর্ডাটা। কর্ডাটা আবার 3টে উপপর্ব আমরা জানি, কি কি আছে বলতো? প্রথমে আছে হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। ওকে, ইউরোকর্ডাটার আবার 3টা শ্রেণী জানি, এটা আমরা কি কি? অ্যাসিডিয়াসিয়া, থাইলেসিয়া, লার্ভেসিয়া। ওকে, তারপর যদি যাই সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটার অধীনে আবার 2টা শ্রেণী, একটা হচ্ছে মিক্সজিনি আর হচ্ছে পেট্রোমাইজন টিডা। এই যে দেখো এই কোশ্চেনটা হচ্ছে তাহলে কই থেকে আসছে? এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের সেফালোকর্ডেটের অন্যতম একটা প্রাণী, মানে সেফালোকর্ডেটের অন্যতম একটা শ্রেণী মিক্সজিনি, সেখান থেকে। কি বলছে? মিক্সজিনি শ্রেণীর প্রাণী ফুলকারন্ধ্রের সংখ্যা কতগুলা? দেখো মিক্সজিনি শ্রেণীর প্রাণী ফুলকারন্ধ্রের সংখ্যা হচ্ছে 5 থেকে 15 জোড়া। ওকে, কয় জোড়া? 5 থেকে 15 জোড়া। এটা কাইন্ড অফ একটু মুখস্থ বিদ্যা, বুঝতে পারছো? আচ্ছা, তো পরবর্তী তার দিকে যদি যায়, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? আচ্ছা, এই যে বলছিলাম যে প্রত্যেকটা পর্বের একটা টাইটেল টপিক থাকে, যে এই টপিক থেকে তোমার এই পর্ব থেকে কোশ্চেন করলে তোমার এই কোশ্চেনটা করবেই। ওকে, তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন হচ্ছে এটা। দেখো আর্থ্রোপোডা পর্বের, আমরা জানি আর্থ্রোপোডা হচ্ছে কেমন পর্ব? এটা হচ্ছে একটা মেজর ফাইলাম। মেজর ফাইলামের ভিতরে কেমন ফাইলাম এটা? এটা হচ্ছে নন কর্ডেট। আচ্ছা, আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? কি পাওয়া যায় আর্থ্রোপোডার ক্ষেত্রে? দেখো তো, আমরা জানি আর্থ্রোপোডা পর্বে যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকে? এদের মুক্ত রক্ত সংবহন থাকে। তাহলে মুক্ত রক্ত সংবহন থাকলে কি হবে? মুক্ত রক্ত সংবহন থাকলে রক্তগুলো দেহগহ্বর উন্মুক্ত হবে, আর যখন রক্ত দেহগহ্বর উন্মুক্ত হবে, সে রক্তপূর্ণ দেহগহ্বরকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে হেমোসিল। তাহলে 15 নম্বর আনসার কি হবে? আনসার হবে ছোট গ, হেমোসিল। কেমন? তারপরে নিচের কোন প্রাণীটি দ্বি-অরীয় প্রতিসাম্য? এই যে দেখো প্রতিসাম্যতার আরেকটা কোশ্চেন চলে আসছে। আমরা বলছিলাম যে প্রতিসাম্যতা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের অন্যতম একটা প্রধান ভিত্তি। ওকে, তার ভিতরে তোমার এই যে কি কি তাহলে তোমার প্রতিসাম্যতা আছে, একটু আগে বলে আসছিলাম, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, আমরা ওইদিকে যাবো না, আমাদের কোশ্চেন আসছে দ্বি-অরীয় প্রতিসাম্য। দেখো তখন একটা প্রিভিয়াস কোশ্চেনে আমরা অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল নিয়ে বলছিলাম যে ওরে আনমো না জলে হারায়ও না। এখন আসছে তো ভাই দ্বি-অরীয় প্রতিসাম্য, তাহলে এটা মনে রাখা কি কোনো নেমোনিক্স আছে? হ্যাঁ আছে। দ্বি-অরীয় প্রতিসাম্য তা মনে রাখার জন্য একটা ছোট নেমোনিক্স আছে, ছোট বলতে গেলেও একটু মোটামুটি। সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা দেখো, ধরো তোমার দিদি, হ্যাঁ ধরো তোমার দিদির একটা দাদা আছে। ওকে, এটা তুমি বলতেছো, বাট অ্যাকচুয়ালি কিন্তু ছিল না। তাহলে আমরা কি বলতে পারি সেটাকে? তাহলে বলতে পারি যে ধরো তুমি ভাবতেছো তোমার দিদির একটা দাদা আছে, পাতানো দাদা, তার নাম হচ্ছে টিনোদা। কি বললাম তাহলে? তার নাম হচ্ছে টিনোদা। তুমি বলতেছো যে দিদির একটা টিনোদা আছে, বাট অ্যাকচুয়ালি কি দিদি কোনো টিনোদা নাই। তাহলে কি হবে বলতো? আমরা যদি এটাকে যদি একটু মানে সহজভাবে লিখতে যাই, তাহলে কি লিখবো এটাকে বলতো? এটাকে লিখতে পারি আমরা যে দিদির একটু, দিদিটা বানানটা একটু আমরা এইভাবে লিখবো, দিদির কি ছিল না? দিদির টিনোদা। হ্যাঁ, দিদির টিনোদা ছিল না, দিদির টিনোদা ছিল না। ওকে, তাহলে দিদির কোনো টিনোদা ছিল না। এটা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্যতার একটা সুন্দর হচ্ছে নেমোনিক্স হতে পারে। যে দিদি টিনোদা ছিল না, তাহলে দিদি দিয়ে আমরা কি বুঝবো? সেটা বুঝবো হচ্ছে এটা দ্বি-অরীয় প্রতিসাম্যতা মানে নেমোনিক্স। দেন টিনোদা দিয়ে আমরা কি মনে রাখবো? টিনোদা দিয়ে মনে রাখবো হচ্ছে টিনোদা মিন্স টিনোপোরা। হ্যাঁ, টিনোদা মিন্স কি? টিনোপোরা। আচ্ছা, তাহলে এখন এই টিনোপোরা জিনিসটা কি? টিনোপোরা, দেখো দিদি টিনোদা ছিল না, এটা হচ্ছে নেমোনিক্স। তার মধ্যে প্রথমে কি হবে? দিদি দিয়ে হচ্ছে দ্বি-অরীয় বৈষম্য, টিনোদা দিয়ে হচ্ছে টিনোপোরা, সিলোনা দিয়ে হচ্ছে, সিলোনাতে মনে রাখবো সিয়েলোপ্লানা। হ্যাঁ, সিলোনাতে কি মনে রাখবো? সিয়েলোপ্লানা। আচ্ছা, এই পর্যন্ত সিয়েলোপ্লানা না হয় বুঝলাম, কিন্তু টিনোপোরা জিনিসটা কি? আচ্ছা, টিনোপোরা জিনিসটা হচ্ছে একটা মাইনর ফাইলাম। আমরা জানি প্রাণী জগতের টোটাল 33টা ফাইলাম, তার মধ্যে 9টা মেজর, 24টা মাইনর। ওকে, এই যে মেজর মাইনর মিলে টোটাল 33টা ফাইলামের মধ্যে মাত্র 2টা পর্ব হচ্ছে দ্বিস্তরী।
একটা আমরা অলরেডি জানি মেজোফাইলামের মধ্যে কোনটা, নিডারিয়া, আরেকটা হচ্ছে এই টিনোপোরা। কেমন, তাহলে একটা হচ্ছে টিনোপোরা, তাহলে টিনোপোরা পর্বের প্রাণীরা কেমন, এরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। ওকে, আর নিডারিয়া পর্বের প্রাণীরা কেমন, ওরা কিন্তু অরীয় প্রতিসম। আর তাহলে এখানে আনসার কি হবে দেখো তো, দিদি টিনোদা ছিল না, কোনটা, সিওলোপ্লানা। দেখো তো সিওলোপ্লানা আছে কিনা, হ্যাঁ আনসারে সিওলোপ্লানা আছে ছোট নাম্বারে, দেড়শো, এর আনসার হচ্ছে সিওলোপ্লানা। দেন যদি আমরা যাই অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি, আচ্ছা অপ্রতিসাম্যতা, এই যে দেখো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রতিসাম্যতা নিয়ে কতগুলো কোশ্চেন চলে আসছে। এখন অপ্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা, আচ্ছা অপ্রতিসাম্যতার এক্সাম্পল কি হতে পারে বলতো। অপ্রতিসাম্যতা হচ্ছে এমন এক ধরনের প্রতিসাম্যতা, ধরো এটা হচ্ছে একটা এমন একটা প্রাণী, তুমি যে মাঝখান দিয়ে কাটো, দেখো তো যে তুমি সমান দুইটা অংশ ভাগ করতে পারছো কিনা, পারো নাই, এটাই হচ্ছে অপ্রতিসাম্যতা। ওকে, তো অপ্রতিসাম্যতা এক্সাম্পলের ক্ষেত্রে তুমি হচ্ছে যে একটা নেমোনিক্স মনে রাখতে পারো, বাট নেমোনিক্স তো লাগে না, তুমি জাস্ট মনে রাখবা তোমার বইতে যে এক্সাম্পল দেওয়া আছে তার মধ্যে কি স্পঞ্জ, পরিফেরার পর্বের প্রাণী হচ্ছে অপ্রতিসম, আর হচ্ছে আপেল শামুক। মলাস্কা পর্বের আপেল শামুক হচ্ছে অপ্রতিসম। ওকে, আপেল শামুক হচ্ছে নর্মালি আমরা যে শামুকগুলো আমাদের সচরাচর দেখি সেগুলো হচ্ছে আপেল শামুক। ওকে, আর আপেল শামুকের বইয়ের নাম হচ্ছে পিলা গ্লোবোজা। কি, পিলা গ্লোবোজা, পিলা গ্লোবোজা, হ্যাঁ পিলা গ্লোবোজা, পিলা গ্লোবোজা, এটা হচ্ছে আপেল শামুকের বইয়ের নাম। ওকে, তাহলে কি হবে, তাহলে অপ্রতিসাম্যতা এক্সাম্পল কোনটা, পিলা গ্লোবোজা বা আপেল শামুক। তারপর যদি আমরা যাই যে কলা সংগঠন মাত্রা পর্ব কোনটা, আচ্ছা কলা সংগঠন মাত্রা মানে কি বোঝাচ্ছে, কলা দেন বলতে সংগঠন মাত্রা। আচ্ছা আমরা জানি কলা বাংলা যদি মানে ইংলিশ যদি করি সেটা হচ্ছে কি সেল, তাই না, সেল বা টিস্যু, টিস্যু বা এটাকে যদি আমরা বাংলা বলি কলা, তাহলে সেল বা টিস্যু সংগঠন মাত্রা পর্ব কোনটা। আচ্ছা সংগঠন মাত্রা অর্থাৎ গ্রেড অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে তুমি যখন এই শ্রেণীবিন্যাসের ভিত্তিতে পড়তে যাবো কি কি পাবো, প্রথমে দেখো আমরা জানি আমাদের একটা যদি একটা মানে কমন একটা যদি একটা ক্রনোলজি বলি, তাহলে প্রথমে আমাদের কি হয়, একটা যে কোনো একটা প্রাণীর যদি আমরা গঠনতন্ত্রটা বলি বা একটু বিশ্লেষণ করি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের কোষ থাকে। ওকে, কোষ মিলে কি তৈরি করে বলতো, কিছু কোষ মিলে কি তৈরি করে, একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে টিস্যু। হ্যাঁ, তারপর কিছু টিস্যু মিলে একত্রিত হয়ে কি তৈরি করে হচ্ছে অঙ্গ, কিছু অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে কি তন্ত্র, তাই না, কিছু অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে তন্ত্র। আবার অনেকগুলো তন্ত্র মিলে কি তৈরি করে, অনেকগুলো তন্ত্র মিলে তৈরি করে হচ্ছে লিভিং বডি। হ্যাঁ, অনেকগুলো তন্ত্র মিলে তৈরি করে কি লিভিং বডি বা আমাদের এই যে পূর্ণাঙ্গ দেহ তৈরি করে। ওকে, তো অনেকগুলো কোষ মিলে যখন টিস্যু তৈরি করবে, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করবে, কি কি অঙ্গ হতে পারে আমাদের, ধরো আমাদের ক্ষেত্রে অনেক ধরনের অঙ্গ আছে, যেমন ধরো আমরা যদি বলি যে আমার আমার ধরো ফুসফুস, ফুসফুস একটা অঙ্গ, আবার শ্বাসনালী বা ট্রাকে সেটা একটা অঙ্গ। ওকে, তারপর আমার ষড়যন্ত্র এটা একটা অঙ্গ, আবার কি বলছি অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি করে। তাহলে দেখো তো ফুসফুস, ট্রাকিয়া বা শ্বাসনালী, দেন হচ্ছে আমার যে ষড়যন্ত্র বা ল্যারিংস, এগুলো মিলে আলটিমেটলি কি তৈরি করতেছে, আমাদের শ্বসন তন্ত্র তৈরি করতেছে। ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে একটা প্রাণীর গ্রেড অফ অর্গানাইজেশন বা সংগঠন ক্রমমাত্রা। তাহলে আমাদের এখন এখানে মানে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন ছিল হচ্ছে কলা সংগঠন মাত্রার বা এই যে টিস্যু টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশনের পর্ব কোনটা, সেটা কোনটা বলতো, কোষীয় মাত্রা পর্ব মনে রাখবা পরিফেরা, দেন হচ্ছে কোষ টিস্যু মাত্রার পর্ব হচ্ছে নিডারিয়া, আর টিস্যু তন্ত্র মাত্রার প্রাণী কিংবা কলা সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে কোনটা, প্রাণী হচ্ছে তোমার আচ্ছা কলা সংগঠন মাত্রার প্রাণী কোনটা, কলা সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে এই নেমাটোডা। ওকে, নেমাটোডা। আচ্ছা তারপর যদি দেখি সরি আচ্ছা আমি একটু ভুল বলছি। আচ্ছা কি বলছে, কলা সংগঠন মাত্রার পরের প্রাণী হচ্ছে, কলা সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে নিডারিয়া। ওকে, নিডারিয়া, আনসার হচ্ছে নিডারিয়া। কেন, পরিফেরাটা হচ্ছে শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী, বাট নিডারিয়াটা হচ্ছে কোষ এবং টিস্যু অর্থাৎ টিস্যু মাত্রার প্রাণী। ওকে, নেমাটোডা, কর্ডাটা, এরা হচ্ছে সবাই তন্ত্রমাত্রার প্রাণী। কেমন মাত্রার প্রাণী, এরা হচ্ছে তন্ত্রমাত্রার প্রাণী। কেন, কারণ এদের দেহটা অনেক ধরনের তন্ত্র দিয়ে গঠিত। আচ্ছা, তো তারপর যে 19 নম্বর কোশ্চেনটা যদি দেখি, সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর খুবই মজার একটা কোশ্চেন। সমুদ্র তারা বা সি স্টার, তোমরা কখনো কেউ সমুদ্র তারা দেখছো হয়তো বা ডিসকভারিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতে পারো। আচ্ছা সমুদ্র তারা কিন্তু খুবই বিখ্যাত একটা প্রাণী। সমুদ্র তারা হচ্ছে এই যে এরকম, দেখো এই যে এরকম, হ্যাঁ এই স্টারফিশ যেটাকে বলি আর কি আমরা। আচ্ছা এখানে কি কয়টা বাহু হইলো, আমি আরেকবার একটু আঁকাই, সরি 4টা বাহু হয়েছে, এখানে 5টা বাহু হবে। হ্যাঁ আচ্ছা, সমুদ্র তারা হচ্ছে দেখতে অনেকটা এই যেমন। হ্যাঁ আচ্ছা, এই যে একটা সমুদ্র তারা হয়ে গেছে। ওকে, এখানে একটা তার মুখ থাকবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সমুদ্র তারা বা সি স্টার। ওকে, এই সমুদ্র তারা হচ্ছে, দেখো তার প্রতিসাম্যতা কি, তুমি যদি এর একটা বাহু বরাবর যদি কাটো, তাহলে দেখো তো কয়টা সমান দুটো ভাগ হয়েছে না, হয়েছে। এরকম তো 5টা বাহুতে 5 ভাবে
সমান দুটো অংশ ভাগ করতে পারবা। দ্যাটস ওয়াই সমুদ্র তারার প্রতিসাম্যতা কেমন, এরা হচ্ছে পঞ্চ ওরীয় প্রতিসাম্য। কেমন? পঞ্চ ওরীয় প্রতিসাম্য। মনে রাখবা সমুদ্র তারায়ের প্রতিসাম্যতা হচ্ছে পঞ্চ ওরীয়। কখন? যখন সে পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে। ওকে, বাট এই সমুদ্র তারাটা কেমন, লার্ভা দশায়, হ্যাঁ এটা হচ্ছে লার্ভা দশায় যখন থাকবে, লার্ভা দশায় সমুদ্র তারাটা যখন লার্ভা দশায় থাকবে তখন সেটা কেমন হবে, তখন সেটা হবে হচ্ছে কেমন, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, লার্ভা দশায় সমুদ্র তারাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। বুঝে গেছে? আচ্ছা, তাহলে সমুদ্র তারাটা হচ্ছে যে পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চরীয় প্রতিসাম্য আমরা বললাম, দেন লার্ভা দশায় সেটা কেমন, তাহলে লার্ভা দশায় হচ্ছে সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, আচ্ছা, তারপরে 20 নম্বর এমসিকিউ দিকে যদি আমরা একটু যাই, দেখো কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান। আচ্ছা দেখো, ফুলকা শ্বসন কার ক্ষেত্রে থাকবে? ফার্স্ট অফ অল তুমি যদি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, ফুলকা শ্বসন থাকবে হচ্ছে এমন সব প্রাণীদের যারা কোথায় বাস করবে, অবশ্যই জলে বাস করতে হবে, তাই না? যারা অবশ্যই জলে বাস করবে, কিংবা যারা কোনো একটা সময় জলে বাস করবে, কোনো একটা সময় স্থলে বাস করবে। ওকে, তো এমন প্রাণী কোনটা আছে যারা কোনো একটা সময় জলে বাস করবে, কোনো একটা সময় স্থলে বাস করে, কিংবা তারা হচ্ছে যেমন একটা স্টেজ জলে বাস করবে। কারণ জলে বাস করতে হলে তোমার কি জল থেকে হচ্ছে পানিতে দ্রবীভূত যে অক্সিজেন সেটা শোষণ করতে হবে, তোমার অক্সিজেন চাহিদা মেটানোর জন্য। দ্যাটস ওয়াই কি ইউজ করতে হবে, ফুলকা ইউজ করতে হবে। তাহলে কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান, এই কোশ্চেন যদি আসে তাহলে আনসার হচ্ছে ব্যাঙ। কেন? কারণ আমরা জানি ব্যাঙ হচ্ছে উভয়চর প্রাণী, সে জীবনে কোনো একটি স্টেজে তোমার জলে থাকে, কোনো একটি স্থলে সে স্টেজে সেই স্থলে থাকে। ওকে, তাহলে ফুলকা শ্বসন বিদ্যমান হচ্ছে ব্যাঙে। তারপরে 21 নম্বর কোশ্চেনে যদি দেখি, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, ওই যে আমরা যে বলি না যে টাইটেল কোশ্চেন, বারবার বলে আসতেছে টাইটেল কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা পর্ব থেকে কিছু এমন জিনিস থাকবে যেটা হচ্ছে তোমার মানে ওই পর্ব পড়তে হলে, মানে ওই পর্ব পড়লে তোমার এই জিনিসটা পারতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মলাস্কা পর্বের একটা বৈশিষ্ট্য। দেখো মলাস্কা পর্বের প্রাণীতে কোন বৈশিষ্ট্যটা পাওয়া যাবে, কোনটা পাওয়া যাবে? আমরা জানি মলাস্কা পর্বের প্রাণীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকবে, এদের হচ্ছে রেডুলা বা রেতিজিহ্বা থাকবে। কি নির্মিত? কাইটিন নির্মিত রেডুলা বা রেতিজিহ্বা পাওয়া যাবে হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীতে। ওকে, আচ্ছা, তারপরে 22 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এই যে দেখো স্কলিডন ল্যাটিকুলাস, এটা কি আসলে বলতো? এটা বৈজ্ঞানিক নামটা দেখলে হয়তো অনেকে চিনে ফেলছো, এটা কার বৈজ্ঞানিক নাম? আচ্ছা, স্কলিডন ল্যাটিকুলাস হচ্ছে হাঙরের বৈজ্ঞানিক নাম। কার? হাঙরের বৈজ্ঞানিক নাম, হাঙর মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিডন ল্যাটিকুলাস। আচ্ছা, বলছি কি এই হাঙরের বৈজ্ঞানিক নাম, অর্থাৎ হাঙরের আইস কোন ধরনের? ওকে, আচ্ছা, আমরা জানি যে প্রাণী জগতের টোটাল যতগুলা মাছ আছে তো সেগুলো হচ্ছে সবগুলোকে আমরা তিনটা প্রধান ক্লাস বা শ্রেণীতে ফেলছি। কি কি? একটাকে বলবো আমরা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তার মধ্যে কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রশ্মিময় পাখনাযুক্ত মাছ, আর সার্কোপটেরিজি হচ্ছে কেমন, এটা হচ্ছে আমাদের কি মাংসল পিণ্ডযুক্ত মাছ। ওকে, তাহলে এই যে প্রথমে আমরা বললাম যে কন্ড্রিকথিস, মানে তিনটা মাছের পর্বে আইসগুলো সম্পর্কে একটু জানতে হবে। কন্ড্রিকথিসের আইস কেমন? কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্ল্যাকয়েড ধরনের। অ্যাক্টিনোপটেরিজির আইস হতে পারে সেটা সাইক্লয়েড, হতে পারে টিনয়েড, আর সার্কোপটেরিজি আইস হচ্ছে গ্যানয়েড ধরনের। তাহলে তোমার এখানে কি বলছে? হাঙর। হাঙর তাহলে কোন পর্বে একটু আগে বললাম? হাঙর হচ্ছে কন্ড্রিকথিস, তাই না? হাঙর হচ্ছে কন্ড্রিকথিস। আচ্ছা, আর কন্ড্রিকথিসের আইস কেমন? কন্ড্রিকথিসের আইস হচ্ছে কি? কন্ড্রিকথিসের আইস মনে রাখবো হচ্ছে দেখো কর্ন, হ্যাঁ কর্ন কথাটা আসছে না? দেখো তো তোমরা ছোটবেলায় হচ্ছে কি খাইছো, যে আমরা কর্ন ফ্লাওয়ার বলি না, তারপর চিলি ফ্লেক্স বলি না, এখন কর্ন ফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স এই দুইটা কথা একসাথে লাগাই তো তাহলে কি হবে? কর্নফ্লেক্স বা কর্নফ্লেক্স। আচ্ছা যাই হোক, তো কর্নফ্লেক্স যদি বলি তাহলে কন্ড্রিকথিসের মনে রাখবো হচ্ছে কি কর্নফ্লেক্স। আচ্ছা, ওকে, তো কর্নফ্লেক্স কি মনে রাখতে পারি আমরা? যে কন্ড্রিকথিস শ্রেণীর মাছের ক্ষেত্রে আইস হচ্ছে প্লেক্স, অর্থাৎ প্ল্যাকয়েড ধরনের। কি ধরনের? প্ল্যাকয়েড ধরনের। তাহলে আনসারটি কি হবে? প্ল্যাকয়েড। ওকে, আচ্ছা, ওকে, তারপর যদি আমরা যাই যে 23 নম্বর কোশ্চেনটা দেখি, নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটা? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটা? দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের আমরা কি বলি? শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদেরকে বলা হয় হচ্ছে কি? অ্যাক্টোথার্মিক। কি বলা হয় এদেরকে? এদের বলবো হচ্ছে আমরা অ্যাক্টোথার্মিক। এদেরকে বলবো হচ্ছে অ্যাক্টোথার্মিক। হ্যাঁ, শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের বলবো হচ্ছে অ্যাক্টোথার্মিক হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ যাদের দেহের টেম্পারেচার পরিবেশের টেম্পারেচারের সাথে ওঠানামা করে। যে তোমার দেহের বাইরে মানে পরিবেশে হচ্ছে এখন শীতকাল, তাহলে হচ্ছে দেহের টেম্পারেচার কমে গেছে,
আবার তখন তোমাকে কি করতে হবে, তখন হয়তো বা তোমাকে হচ্ছে রোদে গিয়ে তোমাদের টেম্পারেচার বাড়াইতে হবে। আবার ধরো পরিবেশের টেম্পারেচার অনেক বেশি, ডে টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে। ওকে, আচ্ছা, এগুলো এই ধরনের রক্ত বিশিষ্ট প্রাণীকে আমরা বলি অ্যাক্টোথার্মিক প্রাণী। আর অ্যাক্টোথার্মিক প্রাণীরা বেসিক্যালি শীতল রক্ত বিশিষ্ট হয়। তাহলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এক্সাম্পল কি হবে, অ্যাক্টোথার্মিক যারা। এখন অ্যাক্টোথার্মিক কারা, মনে রাখবো অ্যাক্টোথার্মিক হচ্ছে দুইটা ক্লাসের প্রাণী বা দুইটা শ্রেণীর প্রাণীরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। একটাকে আমরা বলবো হচ্ছে অ্যামফিবিয়া বা উভয়চর, উভয়চর বা অ্যামফিবিয়া, আর এটা হচ্ছে সরীসৃপ। উভয়চর এবং সরীসৃপ হচ্ছে কি, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। তাহলে এন্ডোথার্মিক কোনটা, অ্যাভিস এবং মাম্মালিয়া, অর্থাৎ পক্ষীকুল এবং কি স্তন্যপায়ী, এরা হচ্ছে এন্ডোথার্মিক বা উষ্ণ রক্তবিষ্ট প্রাণী। আর শীতল রক্তবিষ্ট প্রাণী বা অ্যাক্টোথার্মিক হচ্ছে উভয়চর এবং সরীসৃপ। তাহলে বলছে নিচে কোনটি শীতল রক্তবিষ্ট প্রাণী, তাহলে কোনটা হবে, হয় উভয়চরের কোনো প্রাণী হবে, নাহলে সরীসৃপের কোনো প্রাণী হবে। তাহলে দেখো তো এখানে কি আছে, এখানে যতগুলো আনসার আছে তার মধ্যে দেখো তো, এই যে কেভিয়া পোর্সেলাস বলো, দেন হচ্ছে সোলোরিস বা প্যান্থার ড্রাগিস, এই তিনটাই হচ্ছে কিসের প্রাণী, এই তিনটাই হচ্ছে আমাদের কি, এইটা বলো এইটা বা এই যে প্যান্থার টাইগ্রিস, এই তিনটে হচ্ছে মাম্মালিয়া শ্রেণীর প্রাণী বা স্তন্যপায়ী। তাহলে আমাদের আনসার কি হবে, আনসার তো হইতে হবে সরীসৃপ কিংবা উভয়চর। তাহলে এখানে দেখো তো, এই যে নাজা বা গোখরা সাপের বইটির নাম হচ্ছে নাজা, এটা হচ্ছে শীতল রক্তবিষ্ট প্রাণী, কারণ এটা একটা সরীসৃপ। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো নেক্সট এমসিকিউ দিকে যাই। তারপর কোশ্চেনটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি। হ্যাঁ, তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি। আচ্ছা, তো একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য অলরেডি আমরা কিন্তু বলে আসছি, একটা বৈশিষ্ট্য কোনটা ছিল বলতো, এরা হচ্ছে কি পঞ্চ অরীয় প্রতিসম, তাই না। একাইনোডার্মাটা পর্বের প্রাণীটা ছিল হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। কেমন, একাইনোডার্মা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। দেখি এখানে কোন বৈশিষ্ট্যটার সাথে আমরা মিলে। পঞ্চ অরীয় প্রতিসমটা আমরা কিছুক্ষণ আগে একটা এমসিকিউতে বলে আসছি। তো দেখো, দেহ অপ্রতিসম না, এটা হতে পারে না। দেহ খোলক দ্বারা আবৃত না, একাইনোডার্মার পরের প্রাণী কোনো খোলক দ্বারা আবৃত না। দেহ কিউটিকল দ্বারা আবৃত না, একাইনোডার্মার পর্বে কিউটিকল থাকে না। কিউটিকল কাদের থাকে মনে রাখবা, কিউটিকল থাকে হচ্ছে দুইটা কৃমি গোষ্ঠী, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিস নেমাটোডা, এবং কিউটিকল পাওয়া যায় কাদের, মলাস্কাতে এবং অ্যানিলিডাতে আর আর্থ্রোপোডাতে। ওকে, এই পাঁচটা পর্বের প্রাণীতে কিউটিকল পাওয়া যায়। তাহলে একাইনোডার্মার বৈশিষ্ট্য কি, এদের হচ্ছে বহিঃকঙ্কাল কণ্টকময়। ওকে, একাইনোডার্মার বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের সারা দেহ হবে কি কাটা কাটা। বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে একাইনোডার্মার পরের বৈশিষ্ট্য। সেজন্য একাইনোডার্মার পরের প্রাণীদের কি বলা হয় বলতো, তার একটা নাম আছে, স্পেশাল নাম কি, এদের বলা হচ্ছে কণ্টক ত্বক প্রাণী, তাই না। কণ্টক ত্বক প্রাণী, হ্যাঁ, কণ্টক ত্বক প্রাণী বলা হচ্ছে একাইনোডার্মাটার পর্বের প্রাণীদের। আচ্ছা, 25 নম্বর কোশ্চেনটা যদি দেখি, নিচে কোন পর্বের প্রাণীদের সিউডোসিলোমেট বলা আছে। সিউডোসিলোমেট মানে কি, ভ্রান্ত সিলোম যুক্ত, তাই না। ভ্রান্ত সিলোম যুক্ত কোনটা, এক কথায় আনসার দিলে একটা মাত্র পর্ব হচ্ছে ভ্রান্ত সিলোম যুক্ত, কোনটা, সেটা হচ্ছে আমাদের নেমাটোডা। তাহলে আনসারটি কি হবে, নেমাটোডা পর্বের প্রাণী। আচ্ছা, তারপর 26 নম্বর কোশ্চেনটা, নিচে কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম। আচ্ছা, সরলতম গঠন কাদের, সরলতম গঠন হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের, তাই না। কারণ পরিফেরা পর্বের প্রাণীরা কেমন হচ্ছে, কেবলমাত্র কোষীয় মাত্রার প্রাণী। আর আমরা জানি কোন একটা প্রাণীর দেহ যদি শুধুমাত্র কোষ দ্বারা গঠিত হয়, তাহলে তার দেহ কেমন হবে, তার দেহ হবে সরলতম। তাহলে গঠনগতভাবে সরলতম হচ্ছে কারা, পরিফেরা পর্বের প্রাণীরা। গঠনগতভাবে সরলতম হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা। তাহলে আনসারটা কি হবে, সরলতম পর্ব হচ্ছে পরিফেরা পর্বে কোন একটা প্রাণী। কোনটা হতে পারে, এখানে দেখো তো, এখানে যদি হাইড্রা বলে, এটা হচ্ছে নিডারিয়ার, এটা হবে না। দেন পিলা গ্লোবোজা প্ল্যাটিহেলমিনথিস মলাস্কার, এটাও হবে না। দেন টিনিয়া সোলিয়াম, টিনিয়া গণের একটা বৈজ্ঞানিক নাম হচ্ছে টিনিয়া সোলিয়াম, অর্থাৎ এটা চ্যাপ্টাকিমি, এটাও হবে না। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে স্পঞ্জিলা লুকেস্ট্রিস কিংবা ইউস্পঞ্জিলা অফিসিনালিস, এগুলো হচ্ছে কি পরিফেরা পর্বের প্রাণী। আর পরিফেরা পর্বের প্রাণীটা হচ্ছে গঠনগতভাবে সরলতম, তাহলে আমাদের বেস্ট আনসারটা হচ্ছে স্পঞ্জিলা। বুঝতে পারছি। আচ্ছা, কোন পর্বের প্রাণী ত্বক কাঁটাযুক্ত আছে, একটু আগে এমসিকিউটা সলভ করে আসছি। মানে কণ্টক ত্বক বা কাঁটাযুক্ত ত্বক কাদের থাকে, আমরা জানি একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে হচ্ছে কণ্টক ত্বক বা কাঁটাযুক্ত ত্বক থাকে। এটা এখন ব্যাখ্যা করছি না, কারণ এর 2-3 এমসিকিউ আগে আমি এই কোশ্চেনটা মানে আনসারটা বলে আসছি। তারপর 28 নম্বর কোশ্চেনটা যদি দেখি, প্রতিসাম্যতা কি। দেখো, প্রতিসাম্যতার আমরা যখন সংজ্ঞাটা পড়ছো তোমরা, তখন হয়তো বা এটা অলরেডি পড়ে ফেলছো। হ্যাঁ, প্রতিসাম্যতা হচ্ছে কি, যে তুমি কোনো একটা প্রাণীকে ধরবা, নাক বরাবর কাটবা, দেহের যদি সমান দুইটা ভাগে ভাগ হয় বা সমান অর্ধাংশে ভাগ হয়, তখন সেটাকে আমরা বলতে পারি প্রতিসাম্যতা। তাহলে সে অনুযায়ী আমাদের আনসারটি কি হতে পারে, দেখো তো, এই যে দেখো, একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থা। ওকে, একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থাকে আমরা বলবো প্রতিসাম্যতা। আচ্ছা, তারপর আইসিজেডএন কোনটির সংক্ষিপ্ত রূপ। আইসিজেডএন খুবই ইম্পর্টেন্ট, যারা লাইভে আছো চাইলে আনসার করতে পারো। আইসিজেডএন কোনটির সংক্ষিপ্ত রূপ, আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কি কোড
অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, দেখো তো আনসার কি আছে, ইন্টারন্যাশনাল কোড অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। দেখো তো ইন্টারন্যাশনাল, আচ্ছা দেখো আইসিজেড যেটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে এটা হচ্ছে একটা সংস্থা হইতে পারে, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার, কিংবা সেম মানে অ্যাব্রিভিয়েশন দিয়ে একটা আরেকটা ফুল মিনিং হতে পারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, কোড অন জিওলজিক্যাল নোমেনক্লেচার, নট অফ। বাট এখানে তোমার কি কি করতে হবে, এখানে তোমার একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখি কোনটা আছে ইন্টারন্যাশনাল, দেখো তো বড় নাম্বারে কমিশন অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার, আবার দেখো ইন্টারন্যাশনাল কোড ইন্টারন্যাশনাল, হ্যাঁ দেখি ইন্টারন্যাশনাল, ওকে বানান ঠিক আছে, কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার, সিএলএটিউআর ক্লেচার নোমেনক্লেচার। আচ্ছা, তাহলে তোমার আনসার কোন হতে পারে, আনসার দেখো আইসিজেডএন, এই যে আনসার হবে বড় নাম্বার ইন্টারন্যাশনাল কমিশন অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, আচ্ছা তারপরে 30 নম্বর কোশ্চেনটা যদি দেখি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ কোনটা, রে ফিন্ড ফিশ। দেখো রে ফিন্ড ফিশ বা রশ্মিময় পাখনাযুক্ত মাছ কাদেরকে আমরা বলবো, রশ্মিময় পাখনাযুক্ত মাছ বলবো হচ্ছে আমরা অ্যাক্টিনোপটেরিজি পর্বের মাছদের, তাই না? কারণ অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি, অ্যাক্টিন মানে কি, অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি, অ্যাক্টিন মানে কি, অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি। তাহলে রশ্মিময় পাখনাযুক্ত মাছ আমরা কাদের বলবো, অ্যাক্টিনোপটেরিজি পর্বের মাছদের, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছদের। ওকে, আর অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছের খুবই কমন এক্সাম্পল কোনটা, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, সেটা হচ্ছে কি ওই যে রুই মাছ পড়ি না আমরা, রুই ইলিশ বা আমরা আশেপাশে যত মাছ খাই মোটামুটি সবগুলোই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। ওকে, তারপরে 31 নম্বর কোশ্চেনটা যদি দেখি, নিচের কোনটি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য আছে, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা, এটা অলরেডি আমরা কয়েকবার দেখে আসছি। ওকে, কয়েকবার দেখেছি। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা, আমরা জানি একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কি বলা হয়, কণ্টকত্বক প্রাণী বলা হয়, অর্থাৎ কি এদের সারা দেহ কি থাকবে, কাটা থাকবে, অর্থাৎ কাটাযুক্ত ত্বক হচ্ছে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। তারপর 32 নম্বর এমসিকিউটা যদি দেখি, কোনটি অপ্রতিসম প্রাণী, অপ্রতিসম প্রাণী কারা বলতো, অপ্রতিসম প্রাণী কারা, যাদেরকে কি করবা তুমি, যদি ধরো এমন একটা প্রাণী তোমার কাছে, এই যে এমন একটা প্রাণী আছে যে অনেকটা এমন দেখতে, হ্যাঁ তুমি যদি এইভাবে তুমি যদি তাকে কাটো, তাহলে কি সমান দুটি অংশে ভাগ হয়েছে, এটা আর এটা কি সমান হয়েছে, হয় নাই। দ্যাটস ওয়াই এই ধরনের প্রাণীকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম প্রাণী। আর অপ্রতিসম প্রাণী এক্সাম্পল কি হতে পারে, এখানে যতগুলো আছে দেখো, ইলিশে তুমি যদি মাছ বরাবর কাটে দাও সমান দুটো ভাগে ভাগ হবে, তাহলে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। হাইড্রা কেমন, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম, হাইড্রা কেমন, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম। তারপর যদি আমরা যাই তারা মাছ কি, এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, অর্থাৎ ওই যে একটু আগে যে আমরা পড়ে আসছি যে একাইনোডার্মাটা পড়বে একটা প্রাণী স্টারফিশ বা তারা মাছ। ওকে, আর অ্যামিবা যদি আমরা যাই, অ্যামিবা হচ্ছে দেখতে এই যে আমি চিত্রটা দেখাইছি অনেকটা এমন। ওকে, অ্যামিবাকে তুমি যেভাবে কাটো না কেন তার দেহকে সমান দুটো অর্ধাংশে ভাগ করতে পারবে না, দ্যাটস ওয়াই অ্যামিবাকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম প্রাণী, দ্যাটস ওয়াই এটার আনসার হচ্ছে অ্যামিবা। বুঝতে পারছি? আচ্ছা, যারা লাইভে আছে একটু লাইভটা শেয়ার করে দিলে ভালো হতো, যারা লাইভে আছে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, একটু স্প্রেডের জন্য বা একটু পরিচিতির জন্য। আমাদের একটা নতুন একটা যাত্রা আমাদের টুটুলস একাডেমির সাথে, টুটুলস একাডেমি পেজ, টুটুলস একাডেমি গ্রুপ কিংবা টুটুলস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আপনারা যারা লাইভে আছেন একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা আছো জুনিয়র যারা আছে তারা তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই কমেন্টে মেনশন করবে, কেমন? আচ্ছা, সবকিছু এখনো ঠিকঠাক আছে ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কি, খুবই ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট না, কারণ লার্ভা দশা আসলে কতগুলো মনে রাখবা, আমরা জানি যতগুলো পর্ব আছে ততগুলোরই মোটামুটি কোনো না কোনো লার্ভা দশা আছে, কিন্তু কয়েকটা দেখো অ্যানেলিডা ক্ষেত্রে এটা হচ্ছে সিলেট বোর্ডে শুরুতে চলে আসছে, যেহেতু চলে আসছে তার মানে একটু মনে রাখতেই হবে, কিছু করার নাই। তো অ্যানেলিডা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি, লার্ভা দশা হচ্ছে ক্রোকোফোর। অ্যানেলিডা পর্বের প্রাণীতে কি পাওয়া যায়, ক্রোকোফোর নামক লার্ভা দশা পাওয়া যায়, কেমন? তারপরে যদি যায় সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি বলতো, সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে কি কিসের কথা বলা আছে, প্রথমে বলা আছে সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য চাইছে, আনসারের ক্ষেত্রে কি পাই, দেখো তো লেজ, হেটারোসার্কাল লেজের কথা বলা আছে, আইসের কথা বলা আছে, লেজের কথা বলা আছে, অর্থাৎ এই যে মাছের তিনটা পর্ব কন্ড্রিকটিভ, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তিনটা পর্বের মধ্যে আমাদের দুইটা বৈশিষ্ট্যের কথা বলা আছে এখানে, লেজ আর আইস। আমরা জানি সার্কোপটেরিজির ক্ষেত্রে লেজ কেমন, সার্কোপটেরিজি লেজ হচ্ছে এই যে এমন, আমি যদি একটু এঁকে দেখাই, সার্কোপটেরিজি লেজ হচ্ছে এই যে অনেকটা এমন, হ্যাঁ এই যে এমন লেজ। ওকে, এটা হচ্ছে সার্কোপটেরিজি লেজ। আর এই লেজকে আমরা কি বলি, এই লেজকে বলা হচ্ছে ডাইফি সার্কাল লেজ। কি লেজ, ডাইফি সার্কাল লেজ, হ্যাঁ লেজ হচ্ছে ডাইফি সার্কাল। ওকে, তাহলে সেখানে কি হবে, এখানে ডাইফি সার্কাল নাই, তাহলে লেজ আনসার হবে না। আর আইসের ক্ষেত্রে যদি বলি, সার্কোপটেরিজির আইস কেমন, সার্কোপটেরিজি আইস হচ্ছে গ্যানোয়েড, সার্কোপটেরিজি আইস কেমন, আইস হচ্ছে গ্যানোয়েড।
তাহলে দেখি এখানে জ্ঞানোইড আইসের কথা বলা আছে কিনা, হ্যাঁ এই যে ক নাম্বারটা হচ্ছে জ্ঞানোইড আইস, তাহলে আনসার হচ্ছে 34 ক। ওকে, দেন যাই কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক। আচ্ছা, সকল প্রাণী সামুদ্রিক, সকল প্রাণী সামুদ্রিক বলতে কি বুঝাইছে যে এদের কি করতে হবে, অবশ্যই এরা সকল এই পর্বের অধীনে যতগুলো প্রাণী আছে সবাই সমুদ্রে বাস করবে। এখন কোন একটা প্রাণী কখন সমুদ্রে বাস করবে বলতো, যখন সমুদ্রে বাস করার জন্য বা তার দৈহিক স্ট্রাকচারটা এমন হবে যে সে কেবলমাত্র সমুদ্রে টিকতে পারবে। তো এমন দৈহিক স্ট্রাকচার যুক্ত একটা পর্বের নাম হচ্ছে কোনটা, ওই যে আমরা জানি একাইনোডার্মাটা। কেন, কারণ একাইনোডার্মাটা প্রাণীরা কি করতে পারে না, কোনো কি করতে পারে না বলতো, কোনো যে তোমার অসম রেগুলেশন করতে পারে না, অর্থাৎ আয়নিক তারতম্যের কারণে দেহের অভ্যন্তরে যে চেঞ্জটা, সেই চেঞ্জটা তারা নিজেরা করতে পারে না। তুমি যদি একটা একাইনোডার্মাটা, আমরা জানি একাইনোডার্মাটা সামুদ্রিক, তুমি একে মিঠা পানিতে নিয়ে এসে দাও, সে কি করবে, সমুদ্রের যে পানির আয়নের ঘনমাত্রা, মিঠা পানির আয়নের ঘনমাত্রা এক না হওয়ার কারণে তারা কি করবে, সেখানে সার্ভাইভ করতে পারবে না, মরে যাবে। তাহলে সেজন্য একাইনোডার্মাটা পরে প্রাণীরা হচ্ছে সামুদ্রিক। যদি বলে কেন সকল প্রাণী সামুদ্রিক, কেন কোনো মিঠা পানি একাইনোডার্মাটা নেই, কেন নেই, কারণ এরা কি করতে পারে না, এরা হচ্ছে অসম রেগুলেশন করতে পারে না। কি করতে পারে না, অসম রেগুলেশন করতে পারে না। কেমন, অসম রেগুলেশন পারে না, অসম রেগুলেশন করতে পারে না। ওকে, আচ্ছা, তো নেক্সট যদি কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেনটা 36 নম্বর কোশ্চেন, শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে। এটা হচ্ছে একটা জ্ঞানমূলক কোশ্চেন, যে তুমি হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস করতেছো, এখানে যে কোনো একটা ধাপ তোমার ধরাই দিয়ে বললো যে এই ধাপের যে ওভারঅল জনগোষ্ঠী কি বলবে। এটা অলরেডি আমরা এই টাইপের একটা কোশ্চেন সলভ করে আসছি। আনসার কি হবে, আনসার হচ্ছে ট্যাক্সন বা ট্যাক্সা। ওকে, ট্যাক্সন বা ট্যাক্সা। তারপর 37 নম্বর কোশ্চেনটা দেখি, কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী। দেখো কোরাল নিয়ে তুমি হয়তো জানো না, বাট কোরাল হচ্ছে কি, কোরাল হচ্ছে যে সামুদ্রিক প্রবাল প্রাচীর, যেগুলোকে আমরা বলি প্রবাল, হ্যাঁ প্রবাল, সামুদ্রিক প্রবালগুলো হচ্ছে কোরাল। আর কি বলছে, জেলিফিশ কোন পর্বের প্রাণী, এটা নিয়ে আমরা অবশ্যই জানি জেলিফিশ কোন পর্বের প্রাণী, জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, তাই না। জেলিফিশ, তারপর হচ্ছে হাইড্রা, এরা সবাই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে কোরাল এবং জেলিফিশ কোন পর্বে, দেখো যেহেতু মাঝখানে এবং আসছে, তার মানে কি দুইটা বৈশিষ্ট্য সেম। কোন পর্বে এরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কেমন, পরবর্তী কোশ্চেনে যাই, যে কোনটি মলাস্কার বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। মলাস্কা বৈশিষ্ট্য অলরেডি আমরা এটা পড়ে আসছি। মলাস্কা পর্বে একটা অন্যতম বৈশিষ্ট্য কি, মলাস্কা পর্বে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকবে, রেডুলা নামক রেতি জিহ্বা থাকে, তাই না। রেডুলা কি নির্মিত, কাইটিন নির্মিত রেতি জিহ্বা থাকে, যেটাকে আমরা বলি রেডুলা। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত বলতেছি না, কারণ প্রিভিয়াস একটা এমসিকিউতে এটা আসছিল, তখন হচ্ছে বিস্তারিত বলা হয়েছে। আচ্ছা, 39 নম্বর কোশ্চেনটা দেখি, শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা আছে। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে বড় একক। দেখো সবচেয়ে বড় একক মানে তুমি শ্রেণীবিন্যাস করতেছো, এই ক্ষেত্রে বড় একক চিন্তা করবা। আমরা জানি যে আমরা যখন একটা আমাদের সমস্ত জীবজগৎকে যখন ভাগ করি, সমস্ত জীবজগৎকে কিভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী, একটা হচ্ছে সমস্ত জীবজগৎকে আমরা একটা উদ্ভিদ গোষ্ঠীতে ভাগ করতে পারি, একটা প্রাণী গোষ্ঠীতে ভাগ করতে পারি। আবার এই সমগ্র জীবগোষ্ঠীকে আমরা হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস আছে মার্কগুলিতে, সেই অনুযায়ী আমরা 5টা রাজ্যে ভাগ করতে পারি। কি কি আমরা 5টা রাজ্য আমরা অলরেডি জানি, তাই না। তার মধ্যে সমস্ত প্রাণী গোষ্ঠীকে আমরা ফেলতেছি হচ্ছে কোন রাজ্যে, 5ম রাজ্য, অর্থাৎ অ্যানিমেলিয়াতে। ওকে, এই যে অ্যানিমেলিয়া রাজ্য, তার অধীনে রাজ্যের পরবর্তী একটা স্টেজ হচ্ছে পর্ব। তুমি যখন কোন একটা প্রাণীকে সিস্টেমিক নেমনক্লেচারে ফেলবা, অর্থাৎ তার হচ্ছে একটা কি বলে এটাকে সিস্টেমিক নামকরণ করবা, তখন বৈজ্ঞানিক নামকরণ করবা, তখন তোমাকে যে স্টেপগুলো ফলো করতে হবে, তার মধ্যে সবার প্রথম স্টেপ ফলো করতে হবে কি, সবার প্রথম স্টেপ ফলো করতে হবে হচ্ছে সেটা কোন পর্বের, কোন ফাইলামের। ওকে, আর সেজন্য এই সবচেয়ে বড় একক বলা হয় হচ্ছে কোনটাকে, সবচেয়ে বড় একক বলা হয় হচ্ছে ফাইলামকে। আর দেখো সবচেয়ে বড় একক বলতে দেখে তুমি আনসার দিলে হচ্ছে ফাইলাম বা পর্ব। তোমাকে যদি বলতো যে সবচেয়ে ইউনিক বা ধরো সবচেয়ে বড় একক বলা, সবচেয়ে মৌলিক একক যদি বলতো, মৌলিক বা ইউনিক একক কি, সবচেয়ে মৌলিক একক কোনটা বলতো, তখন আনসার কি হইতো, তখন আনসার কিন্তু অবশ্যই হইতো কি, সবচেয়ে মৌলিক একক যদি বলতো সেটা হচ্ছে কি প্রজাতি বা স্প্যাসিস, প্রজাতি বা স্প্যাসিস। ওকে, সবচেয়ে মৌলিক একক হচ্ছে প্রজাতি বা স্প্যাসিস, বাট তোমাকে এখানে বলছে সবচেয়ে বড় একক কোনটা, দ্যাটস ওয়াই এটা আনসার হবে ফাইলাম বা পর্ব। এটা তোমাদের বইতেও সরাসরি উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে দেখো প্রতিসাম্যতা হচ্ছে, এটা অলরেডি আমরা কোশ্চেনটা পেয়ে আসছি অলরেডি। প্রতিসাম্যতা কি, যে কোনো একটা প্রাণীকে ধরলা, নাক বরাবর কাটলা, সমান দুইভাবে ভাগ হয়েছে কিনা সেটা দেখলা। অর্থাৎ কোনো একটা প্রাণীকে যদি তার দেহ অক্ষে এমন ভাবে তুমি ভাগ করতে পারো যে তুমি ভাগ করার পরে তুমি দুই পাশে কি পেলা, সমান অর্ধাংশের জিনিসপত্র পাইলা, সেটা হচ্ছে প্রতিসাম্যতা, মানে একদম বাংলা ভাষায় বলতে গেলে। তাহলে কি দেখো তো আনসার এর সাথে কোনটা মিলে, এই যে একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থাকে আমরা বলবো
কি বলবো, বলবো হচ্ছে প্রতিসাম্যতা। তাহলে দেখো তো এই যে তিনটি ভ্রূণস্থ বিশিষ্ট দশা, এটাকে আমরা কি বলবো বলতো? এটা হচ্ছে কি, আর হচ্ছে ভ্রূণস্তরের ভিত্তিতে ক্লাসিফিকেশন, তাই না? দ্বিভ্রূণস্তরী, ত্রিভ্রূণস্তরী, এগুলা। আচ্ছা, তলের ভিত্তিতে আঙ্গিক অবস্থানকে আমরা কি বলি বলতো? তলের ভিত্তিতে আঙ্গিক অবস্থানকে আমরা বলি কি, সেটাকে বলি হচ্ছে আমরা তলের ভিত্তিতে বা এই যে অঞ্চলে বিভক্ত, সেগুলোকে আসলে কি বলি আমরা? সেটা বলি হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আর তোমাকে যখন বলছে প্রতিসাম্যতা বা সিমেট্রি, তখন কি হবে? আনসারটা হচ্ছে একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থাকে বলবো আমরা সিমেট্রি বা প্রতিসাম্যতা। পরবর্তীতে যাই, নিচে কোন প্রাণীটির গঠনগতভাবে সরলতম? অলরেডি আমরা এটা পেয়ে এসেছি। গঠনগতভাবে সরলতম কারা? গঠনগতভাবে সরলতম হচ্ছে সবার প্রথম যে পর্বটা, সবার প্রথম মেজর পর্ব কোনটা? সেটা হচ্ছে আমাদের পরিফেরা। গঠনগতভাবে সরলতম কারা? এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা। কেমন? গঠনগতভাবে সরলতম হচ্ছে কারা? পরিফেরা পর্বের প্রাণী। আর পরিফেরা পর্বের প্রাণী কোন এক্সাম্পলটা আছে দেখুন, এই যে স্পঞ্জিলা আছে, স্পঞ্জিলা লোকেস্ট্রেস, এটা হচ্ছে পরিফেরা পর্বের অন্যতম একটা প্রাণী। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে স্পঞ্জিলা। তারপর 42 নম্বর কোশ্চেনটা যদি দেখি, প্রাণী জগতের বিভিন্নতার কারণে, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথম দিকে একদম বেসিক থেকে কোশ্চেনটা করছে যে প্রাণী জগতের বিভিন্নতার কারণ কি? বিভিন্নতার কারণ কি হতে পারে? যে ধরো মানুষ একটা প্রাণী, তারপর দেখো গরু একটা প্রাণী, ছাগল আরেকটা প্রাণী, তারপর হচ্ছে কুকুর আরেক একটা প্রাণী। তাহলে কিসের কারণে তারা ভিন্ন? কেন মানুষের সাথে গরুর ভিন্নতা? কারণ কি? কারণ মেন বৈশিষ্ট্যটা হচ্ছে বা প্রধান ভিন্নতার কারণ হচ্ছে তাদের প্রজাতি আলাদা। ওকে, তাহলে তাদের প্রজাতি আলাদা। তাহলে আনসার কি হবে? প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে প্রাণী জগতের ভিন্নতা অন্যতম কারণ। আচ্ছা, আমরা জানি প্রাণী জগতে যে এই যে ভিন্নতা আছে না, ভিন্নতা বেসিক্যালি তিনটা কারণে হয়ে থাকে। কয়টা কারণ হয়ে থাকে? তিনটা কারণে। তার মধ্যে একটা কারণ তো বললাম এই যে প্রজাতিগত বৈচিত্র্য, আর দুইটা কারণ কি? একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, একটা হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। বাস্তু সংস্থানগত বৈচিত্র্য কেন হতে পারে? কথা হচ্ছে ভাই, বাস্তু সংস্থান জিনিসটা কি? ধরো একটা প্রাণী হচ্ছে তোমার পুকুরে বাস করে, একটা প্রাণী নদীতে বাস করে, বা একটা প্রাণী সমুদ্রে বাস করে, একটা প্রাণী পুকুরে বাস করে। তাহলে তাদের মাঝখানে কি হবে? একটা পুকুরের বাস্তু সংস্থানের কারণে তার ভিতরে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ডেভেলপ করবে। আবার যে প্রাণী সমুদ্রে বাস করে সেই সমুদ্রের কারণে তার ভিতরে একটা বৈশিষ্ট্য ডেভেলপ করবে। এটা হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। আর কি বৈচিত্র্য? এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য জিনিসটা কি ভাইয়া? জিনগত বৈচিত্র্য কি? ধরো হচ্ছে তুমি এবং তোমার ভাই দুজন হইতে, তুমি ধরো এক না, ওকে, বা তুমি বা তোমার থেকে তুমি তোমার একটা ফ্রেন্ড, দুজন দেখবে যে একজনের মানে গায়ের রং বলো, চুলের প্রকৃতি বলো, বা দেহের আকার আকৃতি বলো, সব দিক দিয়ে একটু ভিন্ন। কেন ভিন্ন তোমরা হয়েছে? কেন তোমরা দুজন আলাদা আলাদা মানে তোমার ভিন্নভাবে তোমরা উপস্থাপিত হচ্ছ? কারণ কি? কারণ তোমাদের মাঝে কি আছে? জিনগত বৈষম্য আছে। ওকে, তার জেনেটিক স্ট্রাকচার একরকম, তোমার জেনেটিক স্ট্রাকচার একরকম। এটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। তাহলে কি বললাম? ভিন্নতার কারণ কয়টা হতে পারে? তিনটে হতে পারে। একটা হচ্ছে এই যে যেটা হচ্ছে আনসার, প্রজাতিগত বৈশিষ্ট্য হতে পারে আনসার, দেন হতে পারে বাস্তু সংস্থান, হতে পারে জিনগত। কিন্তু এখানে তোমার কোনটা আছে? প্রজাতিগত বৈশিষ্ট্য। তাহলে আনসার হচ্ছে ক নাম্বারটা। বুঝতে পারছি? আচ্ছা, 43 নম্বর কোশ্চেনটা দেখি, অপ্রতিসাম্য বলতে কি বোঝায়? দেখো আমরা এতক্ষণ বলে আসছেন যে প্রতিসাম্যতা কি, এটা নিয়ে কিন্তু কয়েকবার কোশ্চেন ছিল। এখন চলে আসছে এই যে অপ্রতিসাম্যতা কি। মানে তোমার বোর্ড পরীক্ষার যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আসলে অতটা কঠিন কোশ্চেন হয় না। তুমি জাস্ট প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো পড়বা, প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে পড়বা, তাহলে এর মধ্যে থেকে তোমার হচ্ছে তুমি যে বোর্ডে পরীক্ষা দাও, যে বছরই পরীক্ষা দাও না কেন, তোমার হচ্ছে এই কোশ্চেনগুলো কমন পড়তে বাধ্য। তো অপ্রতিসাম্যতা বলতে কি বুঝি, বা অপ্রতিসাম্য বলতে কি বুঝি যে কি করা যাবে না, তোমার যে যে কোনো তলেই সমান ভাগে ভাগ করা যাবে না। এই যে কোনোভাবে তুমি কি করতে পারবে না? ওই প্রাণীটাকে সমান ভাগে ভাগ করতে পারবা না। নাক বরাবর কাটো বা যে বরাবরই কাটো না কেন, তুমি সে প্রাণীটাকে একবার কেটে সমান দুই ভাগে ভাগ করতে পারবে না। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, যে কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়? দেখো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পানি সংবহনতন্ত্র কার বৈশিষ্ট্য? অলরেডি কিন্তু আমরা এটা পেয়ে আসছি, আরেকটা বোর্ডে চলে আসছে, আর এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2015 কোশ্চেন। ওকে, তো পানি সংবন্ধনটা কাদের দেখা যায়? পানি সংবন্ধনটা দেখা যায় হচ্ছে একাইনোডার্মাটা পরের প্রাণীদের। ওকে, তো এই যে একটা কথা, পানির সংবহনতন্ত্র, আসলে সংবহনতন্ত্র জিনিসটা কি বা কেন প্রয়োজন? দেখো, তোমার দেহ অসংখ্য লক্ষ কোটি কোষ দ্বারা গঠিত। প্রত্যেকটা কোষের কি দরকার? খাদ্য উপাদান দরকার, অর্থাৎ পুষ্টি উপাদান দরকার, অক্সিজেন দরকার, কার্বন ডাই অক্সাইড বের করা দরকার। ওকে, এখন এই যে এত কাজ, খাদ্য উপাদান পরিবহন করা, অক্সিজেন নিয়ে যাওয়া, কার্বন ডাই অক্সাইড ফেরত আনো, আবার অন্যান্য অনেক কিছু নিয়ে যাওয়া, ফেরত আনো, এই কাজগুলো যদি তুমি প্রত্যেকটা আলাদা আলাদা নালীর মাধ্যমে করতা, তাহলে কত লক্ষ কোটি নালী প্রয়োজন পড়তো একটু ভাইবে দেখছো? কিন্তু সৃষ্টিকর্তা কি করছেন? এই সমস্যাটাকে দূরীভূত করার জন্য দেহের ভিতরে একটা সংবহনতন্ত্র নামে একটা জিনিস দিয়ে দিচ্ছেন, যার মাধ্যমে কি হবে? একটা তরল থাকবে যেটা সারা দেহে প্রত্যেকটা জায়গায় প্রবাহিত হবে, এবং ওই তরলের মাধ্যমে তোমার দেহের প্রয়োজনীয় সকল কিছু ট্রান্সপোর্ট হবে। সংবহনতন্ত্র বেসিক্যালি দুই ধরনের হতে পারে, বা তিন ধরনের বলতে পারি আমরা। একটা হচ্ছে তোমার পানি সংবহনতন্ত্র, একটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। ওকে,
আর আমাদের উন্নত প্রাণীর ক্ষেত্রে লসিকা তন্ত্র নামে একটা তন্ত্র আছে, যাই ওদিকে আমরা যাবো না। তো আমরা যে নন কর্ডেট যে পর্বগুলো পড়বো, নন কর্ডেট পর্বের ভিতরে শুধুমাত্র মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা এই তিনটের ক্ষেত্রে, নন কর্ডেট মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা এই তিনটের ক্ষেত্রে হচ্ছে রক্ত সংবন্ধনটা পাবো। আর পরিফেরা এবং একাইনোডার্মাটার ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে আনসারটি কি হবে? তাহলে আনসারটা হচ্ছে একাইনোডার্মাটা। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে সিলোমহীন পর্ব কোনটা? আচ্ছা, সিলোমহীন মিন্স কি? সিলোমহীন মানে কি? সিলোমিন মানে হচ্ছে অ্যাসিলোমেট। সিলোমিন পর্ব কোনটা? তাহলে অ্যাসিলোমেট কারা? অলরেডি আমি প্রিভিয়াস কোশ্চেনে বলে আসছি কি হতে পারে অ্যাসিলোমেট? পরিফেরা হতে পারে, নিডারি হতে পারে, প্ল্যাটিহেলমিনথিস হতে পারে, তাই না? তাহলে কোনটা আছে? এই যে দেখো 3 নাম্বারটা, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিসটা কিন্তু এখানে উল্লেখ আছে। তাহলে সিলোমিন পর্ব কোনটা? প্ল্যাটিহেলমিনথিস। বুঝতে পারছি? তারপর কোনটি ভার্টিব্রেট? আচ্ছা, ভার্টিব্রেট কি? দেখো আমরা জানি যে আমরা যদি হচ্ছে প্রাণী যে 9টা মেজর ফাইলাম, তার মধ্যে 9 নাম্বার ফাইলাম হচ্ছে কি? 9 নাম্বার ফাইলাম হচ্ছে কর্ডাটা, অর্থাৎ যাদের নটোকর্ড থাকে। এখন নটোকর্ড হচ্ছে তোমার ভ্রূণ অবস্থায় থাকতে পারে কিংবা সারা জীবন থাকতে পারে। ধরো কোন একটা প্রাণী ভ্রূণ অবস্থায় নটোকর্ড আছে, পূর্ণাঙ্গ প্রাণীতে সেই নটোকর্ডটা একটা মেরুদণ্ড হয়ে গেছে, মেরুদণ্ডতে প্রতিস্থাপিত হয়ে গেছে, তখন তাদেরকে আমরা বলবো ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী। ভার্টিব্রেট বা কি বলবো? মেরুদণ্ডী প্রাণী। ওকে, তাহলে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী হওয়ার ক্ষেত্রে শর্ত কি? প্রথমে তাদের কর্ডেট হইতে হবে। ওকে, তো এখন আমরা যদি একটু আনসারগুলো বিশ্লেষণ করি, দেখি আছে চিংড়ি মাছ। দেখো তো চিংড়ি মাছ কোন পরের প্রাণী? এটা হচ্ছে আর্থ্রোপোডা পরের প্রাণী, তাহলে সেটা কি কর্ডেট? না, তাহলে এটা হচ্ছে আনসার বাদ। তারপর জেলিফিশ কোন পরের প্রাণী বলতো? জেলিফিশ হচ্ছে নিডারিয়া পরের প্রাণী, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের কর্ডেট না, তাহলে এটা হচ্ছে আনসার হবে না। তারাফিশ কোন পরের প্রাণী? তারাফিশ বা স্টারফিশ এটা কোন তারা মাছ বা স্টারফিশ এটা হচ্ছে একাইনোডার্মাটা, তাহলে এটাও হচ্ছে না। বাট এই যে কাতলা মাছ, দেখো কাতলা মাছ কোন পর্বের প্রাণী বলতো? এটা হচ্ছে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের কোন শ্রেণীর? অ্যাক্টিনোপ্রেজি শ্রেণীর প্রাণী। বুঝতে পারছি? তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে কাতলা মাছ। বুঝতে পারছি কেন কাতলা মাছ হচ্ছে ভার্টিব্রেট? কারণ এর কি থাকবে? ভ্রূণ অবস্থায় কিংবা আজীবন দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর নটোকর্ড থাকবে এবং পূর্ণাঙ্গ অবস্থায় কি হবে? এই নটোকর্ডটা মেরুদণ্ডীতে প্রতিস্থাপিত হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তারপর 47 নম্বর কোশ্চেনটা দেখি, সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? সন্ধিপদী কাদের বলি আমরা? সন্ধিপদী হচ্ছে আর্থ্রোপোডা পরের প্রাণীদের বলা হয় সন্ধিপদী প্রাণী। ওকে, তো সন্ধিপদী প্রাণী বা আর্থ্রোপোডার ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য কি? একদম মানে কি বলে এটাকে মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? রেট্রোনাঙ্গ হিসেবে থাকে হচ্ছে মালপিজিয়ান নালিকা। দেখো মালপিজিয়ান নালিকা, নট মালপিজিয়ান বডি। বলতো মালপিজিয়ান বডি কাদের থাকে? এই মালপিজিয়ান বডি থেকে কাদের? মালপিজিয়ান বডি থেকে হচ্ছে মালপিজিয়ান বডি থেকে হচ্ছে মানুষে কোথায় বলো? মানুষের বৃক্কে থাকে। কেমন? বাট তোমাকে বলছে যে সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ তোমার আর্থ্রোপোডের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে আর্থ্রোপোডের ক্ষেত্রে কি থাকবে? মালপিজিয়ান নালিকা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে যাই। প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গ বিহীন। ওকে, একটু পয়েন্ট আউট করি আমরা। প্রকৃত চোয়াল, হ্যাঁ বুঝলাম। জোর উপাঙ্গ বিহীন, হ্যাঁ এটাও বুঝলাম। এবং তরুণাস্থিময়, ওকে। মৎস্য গোষ্ঠী কোন শ্রেণী উপাঙ্গ? দেখো প্রকৃত চোয়াল, জোর উপাঙ্গ বিহীন এবং তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী, অনেকগুলো বিশ্লেষণ দেওয়া আছে, বাট তোমার যেহেতু বলছে প্রকৃত চোয়াল এবং জোর উপাঙ্গ বিহীন, যখন তোমার বিহীনটা কথাটা চলে যাবে তখন তোমার সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। ওকে, একটু যদি আমি ফ্ল্যাশব্যাকে যাই, যে আমাদের কর্ডেট যে শ্রেণী বা কর্ডাটা যে শ্রেণী আছে, তার ভিতর তিনটা হচ্ছে আমাদের কি আছে? তিনটা হচ্ছে আমাদের উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। বুঝতে পারছি? আচ্ছা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডিটা এবং ভার্টিব্রাটা। তার মধ্যে ইউরোকর্ডাটা কি? যাদের লেজে নটোকর্ড থাকবে। সেফালোকর্ডা যাদের মাথায় নটোকর্ড থাকবে। ভার্টিব্রাটা কারা? যাদের কি হবে? নটোকর্ডটা তোমার মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে এই ভার্টিব্রাটা যে আমাদের উপপর্ব, তার অধীনে আবার অনেকগুলো ক্লাস আছে। ক্লাসের উপরে কি থাকে? সুপার ক্লাস। সে তার আবার দুইটা সুপার ক্লাস থাকবে। একটাকে বলবো হচ্ছে আমরা অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা, আর একটাকে বলবো ন্যাথোস্টোমাটা। ওকে, সাইক্লোস্টোমাটা হচ্ছে গোল চোয়াল। বুঝো, গোল চোয়াল। দেখো একটা মানুষের একটা জিনিসের চোয়াল যদি গোল হয়, গোল, সেটাকে আমরা প্রকৃত চোয়াল বলতে পারবো না। তাহলে প্রকৃত চোয়াল হবে না কারা? যাদের হচ্ছে গোল চোয়াল থাকবে, যারা গোল মুখ থাকবে। গোলমুখ কারা? গোলমুখ হচ্ছে আমাদের কি তোমার সাইক্লোস্টোমাটা শ্রেণীর সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের প্রাণীরা। ওকে, সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের ভিতরে কি কি প্রাণী আছে? সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের ভিতরে কি কি থাকবে? সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের ভিতরে থাকবে হচ্ছে তোমার মিক্সিনি, আর থাকবে হচ্ছে পেট্রোমাইজন্টিরা। কি থাকবে?
মিক্সিনি এবং পেট্রোমাইজেন্টিনা। তাহলে দেখি তো এখানে কি আছে, এখানে দেখো তো অ্যাক্টিনোপ্রেজি না, অ্যাক্টিনোপ্রেজি হবে না কেন, এটা হচ্ছে আমাদের প্রকৃত চোয়ালযুক্ত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তোমার ন্যাথোস্টোমাটার ভিতরে। সার্কোপ্রেজি এটা হবে না, কন্ড্রিক্টিস এটা হবে না। তাহলে আনসার কি, আনসার এই যে দেখো সেফালোস্পিডোমরফি। সেফালোস্পিডোমরফি এটা হচ্ছে আমাদের কি প্রকৃত চোয়াল ও জোরূপাঙ্গবিহীন। কেন এই তিনটাকে বাদ দিলাম, খ নাম্বার কন্ড্রিক্টিস, সার্কোপ্টেরিজি কিংবা অ্যাক্টিনোপ্রেজি কেন বাদ দিলাম, কেন, কারণ এরা হচ্ছে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যাই, কোন পরের প্রাণীতে শিখাকোষ পাওয়া যায়? এই যে শিখাকোষ রেচনাঙ্গে শিখাকোষ কার থাকে, এটা কিন্তু একটা টাইটেল কোশ্চেন। রেচনাঙ্গে শিখাকোষ কার থাকে? রেচনাঙ্গে শিখাকোষ থাকে হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস শ্রেণী পর্বতে, তাই না? প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গের নাম কি? শিখাকোষ, বা ইংলিশে এটাকে বলি ফ্লেম সেল। ওকে, ফ্লেম সেল। কেন ফ্লেম সেল বলা হয় এটাকে? কারণ এটা কি, এটা দেখতে হচ্ছে এই যে এমন অনেকটা, এই কোষগুলো দেখতে হচ্ছে অনেকটা আগুনের শিখার মতো, এই যে এরকম। ওকে, আগুনের শিখার মতো। বুঝতে পারছি? আচ্ছা, 50 নম্বর কোশ্চেনটা দেখি, কোন পরের প্রাণীতে শিখাকোষ দেখা যায়? দেখো সেম কোশ্চেন, কোন প্রাণীতে দেখা যাবে শিখাকোষ? সেম কোশ্চেন, কোথায়? প্ল্যাটিহেলমিনথিস পরের প্রাণীতে। তারপর সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? দেখো আমরা জানি সরীসৃপের হৃৎপিণ্ড কেমন, সরীসৃপের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠে। কেমন? এটা হচ্ছে অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠে, অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠে। সরীসৃপের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠে। ওকে, সরীসৃপের হৃৎপিণ্ড হচ্ছে কেমন? অসম্পূর্ণ রূপে 4 প্রকোষ্ঠে। অর্থাৎ এর যদি আমরা হৃৎপিণ্ডের একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, দেখো এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল পৃথক করলাম, এই দুইটা অ্যাট্রিয়াম থাকবে, ঠিক আছে, দুইটা অ্যাট্রিয়াম থাকবে, বাট এই ভেন্ট্রিকল যেটা থাকবে, ভেন্ট্রিকল একটাই থাকবে, বাট মাঝখানে কি করবে, ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে সেটা কি হবে, সেটা হচ্ছে এই যে অসম্পূর্ণরূপে বিভক্ত থাকবে। তখন সেটাকে আমরা বলবো অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড। কাজে থাকবে সরীসৃপের, বাট একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে কুমির। ব্যতিক্রম হচ্ছে কুমির। এই যে কুমিরটা হচ্ছে একটু ব্যতিক্রম। কুমিরটা কেমন? কুমিরটা হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। কুমিরটা হচ্ছে একমাত্র সরীসৃপ যার হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী, যার হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। ওকে, কুমির হচ্ছে একমাত্র সরীসৃপ যার হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আর্থ্রোপোডা বা সন্ধিপদি পর্বের বৈশিষ্ট্য কোনটা? সন্ধিপদি পর্বের বৈশিষ্ট্য হচ্ছে কি থাকবে এদের? এদের কি থাকবে? এদের হচ্ছে হিমোসিল থাকবে, তাই না? কারণ আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্ষেত্রে কি থাকে? মুক্ত রক্ত সংবহন থাকে। মুক্ত রক্ত সংবহন মানে কি? তার রক্তটা হৃৎপিণ্ড এবং রক্তনালী থেকে বের হয়ে দেহগহ্বরে প্রবেশ করবে। ওকে, আর আমরা জানি কোন একটা প্রাণীর রক্ত যখন দেহগহ্বরে প্রবেশ করবে, সেই রক্তপূর্ণ দেহগহ্বরকে বলবো কি? হিমোসিল। তাহলে হিমোসিল কার বৈশিষ্ট্য হবে? হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা বৈশিষ্ট্য হবে। এএমসি করে সিলেট বই 2015-তে আসছে, বাট এটা অলরেডি আমরা একটু আগে কি পেয়ে আসছিলাম। ওকে, দেন যদি দেখি হেটারো সার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণীতে? আচ্ছা, হেটারো সার্কাল এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউটা অনেকটা এমন ছিল, হেটারো সার্কাল লেজ। আচ্ছা দেখো, লেজের ভিত্তিতে, লেজের যে দুইটা সমান অর্ধাংশ থাকে, সে অর্ধাংশের ভিত্তিতে লেজ 3 ধরনের হয়। একটা হচ্ছে হেটারো সার্কাল, হোমো সার্কাল, ডাইফি সার্কাল। যদি আমি বলি, একটু যদি আঁকার চেষ্টা করি, যে ধরো এই যে লেজটা হচ্ছে এমন, ধরো, হ্যাঁ এমন, দেখো তো এই যে লেজের যে পার্ট আছে না, যদি একটু কালারটা চেঞ্জ করি, এই যে দেখো তো এই যে লেজের পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটো পার্ট কি সমান? কখনোই সমান না। এই ধরনের লেজকে আমরা বলতে পারি হচ্ছে হেটারো সার্কাল ধরনের লেজ। এই ধরনের লেজকে কি বলবো আমরা? হেটারো সার্কাল। কিছু কিছু প্রাণীর তোমার মাছের লেজ থাকে এমন, যে ধরো এই যে এরকম, হ্যাঁ এরকম তোমার লেজ আছে, লেজের অংশ দুইটা, পুচ্ছভাগ অংশ দুটো হচ্ছে সমান। ওকে, এই ধরনের লেজকে বলবো হচ্ছে আমরা হোমো সার্কাল ধরনের লেজ। কি বলবো এটাকে? হোমো সার্কাল লেজ। ওকে, হোমো সার্কাল লেজ। আচ্ছা, আর কিছু কিছু মাছের লেজ হচ্ছে এমন অনেকটা, যে তুমি এইভাবে যদি আঁকাও এমন, হ্যাঁ এমন, এই ধরনের লেজকে বলবো হচ্ছে আমরা ডাইফি সার্কাল। কি বলবো এটাকে? এটাকে বলবো হচ্ছে ডাইফি সার্কাল। ওকে, আচ্ছা, তো এই যে হেটারো সার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণীতে, এটা যদি আনসার আসে, তাহলে হেটারো সার্কাল লেজ পাওয়া যাবে হচ্ছে কন্ড্রিকথিস ক্লাসে, বা কন্ড্রিকথিস শ্রেণীর লেজ হচ্ছে হেটারো সার্কাল। হোমো সার্কাল কাদের? হোমো সার্কাল হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজির ক্ষেত্রে। আর ডাইফি সার্কাল কাদের? ডাইফি সার্কাল হচ্ছে কাদের? ডাইফি সার্কাল হচ্ছে সার্কোপ্টেরিজির ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? সার্কোপ্টেরিজি। আমরা জানি মাছের মাত্র 3টা ক্লাস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজ, সার্কোপ্টেরিজি। আমি আবার বলতেছি, কন্ড্রিকথিস লেজ কেমন? এই যে হেটারো সার্কাল ধরনের। ওকে, তারপরে অ্যাক্টিনোপ্টেরিজি লেজ কেমন? এই যে হোমো সার্কাল ধরনের। তারপর যদি বলি তোমার সার্কোপ্টেরিজি লেজ কেমন? এই যে ডাইফি সার্কাল ধরনের। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি আমরা যাই 54 নম্বর এমসিকিউটা, নিচে কোনটি সঠিক নয়? একটু ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলতে আসলে এই টাইপের কোশ্চেনগুলো আমার খুব ফেভারিট,
কারণ হচ্ছে তোমার এই টাইপের কোশ্চেনগুলো আনসার করতে হলে তোমার একটা মানে 4টা অপশন সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে। যেমন দেখো কি কি মানে কাইন্ড অফ সত্য মিথ্যা আর কি, যে কোনটি সঠিক নয়, এই যে এই কথাটা একটু খেয়াল রাখবে, স্পেশালি যারা এখন তোমরা একাডেমিক দিচ্ছ, পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবা, তখন দেখবা যে বায়োলজির ক্ষেত্রে স্পেশালি নেগেটিভ কোশ্চেনগুলো বেশি করে, মানে না বোধক কোশ্চেন হয় যে কোনটি সঠিক নয়। বা আগে একটা সময় আমি হয়তো দেখছিলাম 14-15 মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেনে ছিল যে কোনটিকে সঠিক বললে ভুল হবে, মানে এই টাইপের হচ্ছে ঘুরানো পেঁচানো যত কথা আছে সেগুলো দিয়ে কিন্তু লাস্ট একটু লেজ লাগায় দেয়। তেমন একটা কোশ্চেন কোনটি সঠিক নয়, ধর তুমি হচ্ছে খুব তাড়াহুড়োর ভিতরে আসো যে নিচে কোনটি সঠিক, লাস্টে নয় আছে, এটা পড়লা না, তাহলে কিন্তু তোমার আনসারটা ভুল হবে। তাহলে নিচে কোনটি সঠিক নয় যদি বলতে, তাহলে দেখো কেঁচো, কেঁচো, কেঁচো কোন পরের প্রাণী? কেঁচো হচ্ছে আমরা জানি কেঁচোটা হচ্ছে কোন পরের প্রাণী? কেঁচোটা হচ্ছে আমাদের অ্যানিলিডা পরের প্রাণী। ওকে, আর অ্যানিলিডা রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, তার মানে এটা সঠিক, এটা সঠিক। ওকে, এটা সঠিক। আচ্ছা দেখো চিংড়ি, চিংড়ি কোন পর্বের প্রাণী? চিংড়ি হচ্ছে আমাদের আর্থ্রোপোডা শ্রেণী পর্বের প্রাণী। আর এর কি আর্থ্রোপোডা পর্বে কি থাকে? হিমোসিল থাকে, রক্তপূর্ণ গহ্বর, একটু আগে বলেছি, তাহলে এটাও সঠিক, তাহলে এটা আনসার না। তারা মাছে পানি সংবন্ধ থাকে, তারা মাছ বা স্টারফিশ কোন পর্বের প্রাণী? 51 নম্বর পর্বের প্রাণী। তাদের কি থাকে প্রধান একটা বৈশিষ্ট্য কি? পানি সংবন্ধটা থাকে, তাহলে এটা হচ্ছে সঠিক। বাট এই যে দেখো একটা কাহিনী, গোলকৃমি, দেখো গোলকৃমি কোন পরের প্রাণী? অ্যানিলিডা পরের প্রাণী। আর ফ্লেম কোষ বা শিখা কোষ কাদের থাকে? গোলকৃমি হচ্ছে অ্যানিলিডা, আর ফ্লেম কোষ বা শিখা কোষ কার বৈশিষ্ট্য? শিখা কোষটা হচ্ছে, শিখা কোষ কার বৈশিষ্ট্য? শিখা কোষ হচ্ছে প্ল্যাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য, তাই না? প্ল্যাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ। ওকে, প্ল্যাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য হচ্ছে শিখা কোষ বা ফ্লেম সেল। তাহলে গোলকৃমি আর ফ্লেম সেল সেটা মিললো না, তাহলে আনসার হচ্ছে বড় ঘর নাম্বারটা। ওকে, তাহলে ফ্ল্যাম কোষ কার সাথে হবে? এটা হবে প্ল্যাটি হেলমিনথিস পর্বের সাথে। বাট এখানে কি গোলকৃমির কথা বলা হয়েছে, যে গোলকৃমি হচ্ছে তোমার কোন পর্বের প্রাণী? গোলকৃমি হচ্ছে তোমার নেমাটোডা পর্বের প্রাণী। ওকে, বা নেমা হেলমিনথিস পর্বের প্রাণী। তাহলে আনসারটা হচ্ছে বড় ঘর নাম্বারটা। কেন? কারণ আমার এখানে সঠিক নয় কোনটা সেটা জানতে দিয়েছে। আচ্ছা, পরে 55 নম্বর কোশ্চেনটা যদি দেখি, নিচের কোন পর্বের প্রাণী সকল প্রাণী সামুদ্রিক? এই যে সকল প্রাণী সামুদ্রিক, অলরেডি কিন্তু এই কোশ্চেনটা একবার চলে আসছে। সকল প্রাণী সামুদ্রিক, সকল প্রাণী সামুদ্রিক কাদের? সকল প্রাণী সামুদ্রিক হচ্ছে একাইনোডার্মাটা পর্বের। কেন? সেই ব্যাখ্যাটা আমি প্রিভিয়াস কোশ্চেনে দিচ্ছি, এখন আর আপাতত দিচ্ছি না। তো এই পর্যন্ত এই 55টা কোশ্চেন ছিল আমাদের জুলজি ফার্স্ট চ্যাপ্টারের উপর বেস্ট কিছু জ্ঞানমূলক কোশ্চেন, জ্ঞানমূলক কি মনোধাবনমূলক কোশ্চেন, যেগুলো ছিল কাইন্ড অফ এক কথায় আনসার। দেন হচ্ছে আমরা এখন দেখো আমাদের কিন্তু কোশ্চেন কয়েক ধরনের হয়, তার মধ্যে কিন্তু কিছু এক কথায় আনসার আছে বা সত্য মিথ্যা টাইপের হবে, আর কিছু হবে বহুপদী সমাপ্তি সূচক, যে তোমাকে 3-4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে বেস্ট অপশনগুলো তোমাকে চুজ করতে হবে। ওকে, আর এই কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি হয়, কারণ এই একটা কোশ্চেন আনসার করতে হলে তোমাকে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রেখে আনসার করতে হবে। আচ্ছা, তো দেখি এখন হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনে যদি আমরা যাই, দেখো 56 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, প্রথমে দেখো যে পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র কি বলতে পরে অনুপস্থিত, অর্থাৎ কোন পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই, এই টাইপের কোশ্চেন। দেখো যেখানে তোমার তন্ত্রের কথা বলছে, তাহলে তোমার কি বুঝতে হবে এখানে? এখন তোমাকে এখানে এটা জানতে হলে তোমার সংগঠন ক্রমমাত্রা জিনিসটা বুঝতে হবে। আমরা জানি, একটু আগে আমি হয়তো একটা এমসিকিউ সলভ করার সময় বলছিলাম যে সংগঠন ক্রমমাত্রা হচ্ছে কি, যে কোষ মিলে টিস্যু হবে, টিস্যু মিলে অঙ্গ হবে বা অর্গান হবে, আবার অনেকগুলো অঙ্গ মিলে কি হবে? তন্ত্র হবে। অর্থাৎ যে সকল প্রাণী কেবলমাত্র শুধু কোষের ভিতরে তোমার সীমাবদ্ধ থাকবে, কিংবা শুধু কোষ টিস্যুর মধ্যে কিংবা টিস্যু অঙ্গের ভিতরে সীমাবদ্ধ থাকবে, কোনো তন্ত্র তৈরি করবে না, তাদের ক্ষেত্রে কোনো রক্ত সংবহনতন্ত্র বলো, শ্বসনতন্ত্র বলো, এইসব তন্ত্র থাকবে না। তো তারা কারা কারা হতে পারে? তারা হতে পারে, হ্যাঁ ঠিক আছে, প্লাটিহেলমিনথিস। কেন? প্লাটিহেলমিনথিস হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, তাহলে আনসার হচ্ছে প্লাটিহেলমিনথিস। হতে পারে না, শুধু প্লাটিহেলমিনথিসটা হচ্ছে, আচ্ছা তো অনুপস্থিত আছে প্লাটিহেলমিনথিস। দেন আনসার কোনটা হতে পারে? প্লাটিহেলমিনথিসের পরে দেখো তো নেমাটোডা। নেমাটোডা আমরা কি জানি? নেমাটোডা রেচন অঙ্গের নাম কি? নেমাটোডা রেচন অঙ্গের নাম হচ্ছে আচ্ছা, দেন হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, দেন নেমাটোডা। আচ্ছা, নেমাটোডা রেচন অঙ্গের নাম কি? নেমাটোডা রেচন অঙ্গের নাম হচ্ছে নেমাটোডা। আচ্ছা, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা এই দুইটা পর্বে কি কোনো রেচন এবং রক্ত মানে কোনো রেচনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র থাকে না। ওকে, আচ্ছা, তাহলে আনসার হচ্ছে কি এ এবং মানে 1 এবং 2, অর্থাৎ প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা এই দুইটা পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র উপস্থিত। কিন্তু মলাস্কাতে এই দুটি উপস্থিত। কেন উপস্থিত বলতো? কারণ মলাস্কা হচ্ছে কি, এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। মলাস্কা হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ওকে, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে মলাস্কা। দ্যাটস ওয়াই মলাস্কাতে কি উপস্থিত? মলাস্কাতে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র উপস্থিত। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে মলাস্কা।
ওকে, তাহলে আনসার কি? আনসার হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এ, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আনসার। তারপর অ্যাভিসের বৈশিষ্ট্য, অ্যাভিস বা পক্ষীকুল বা পাখি, পাখিতে কি বৈশিষ্ট্য থাকে বলতো? উষ্ণ রক্তবিষ্ট, হ্যাঁ উষ্ণ রক্তবিষ্ট বা এন্ডোথার্মিক পাখি, ঠিক আছে। তারপর যদি দেখি দেহ লোমে আবৃত, না, পাখির দেহ কখনো লোমে আবৃত হবে না। পাখির দেহ কিসে আবৃত থাকবে? পাখির দেহ পালকে আবৃত থাকবে। লোমে আবৃত থাকে কার? লোমে আবৃত থাকে হচ্ছে, লোমে আবৃত কার থাকে? লোমে আবৃত থাকবে হচ্ছে কার ক্ষেত্রে? স্তন্যপ্রাণী, স্তন্যপ্রাণীর দেহ। ওকে, স্তন্যপ্রাণী, প্রাণীর দেহ হচ্ছে লোমে আবৃত থাকবে। সরি বানানটা ভুল হয়েছে, স্তন্যপায়ী। ওকে, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে তোমার সারা দেহ থাকবে হচ্ছে লোমে আবৃত থাকবে। ওকে, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেহ লোমে আবৃত থাকবে। বুঝতে পারছি? তাহলে দেহ লোমে আবৃত থাকবে, লোমে আবৃত থাকবে না কার? অ্যাভিসে। তাহলে এটা হচ্ছে আনসার হবে না। তাহলে আনসার কোনটা হবে? এই উষ্ণ রক্ত বিশিষ্ট, এবং এরা যেহেতু উঠতে পারে, দ্যাটস ওয়াই এদের দেহের ভরটা কম হইতে হবে, সেজন্য এদের অস্থিগুলো কি হবে? বায়ুপূর্ণ হবে। তাহলে 1 এবং 3 হচ্ছে আনসার, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের বেস্ট আনসার। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, অ্যাবিসের বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য কথা বলছি, কি আছে? দেহ পালকযুক্ত। এই যে একটু আগে বলে আসলাম যে অ্যাবিসের দেহ পালক থাকবে, তাই না? একটু আগে বলে আসলাম। তাহলে দেহ পালকযুক্ত, আচ্ছা ঠিক আছে। অস্থি, বায়ু, গহ্বরপূর্ণ, ঠিক আছে। শীতল রক্তবিষ্ট, না, শীতল রক্তবিষ্ট না। শীতল রক্তবিষ্ট প্রাণী কারা? এরা হচ্ছে দুইটা গোষ্ঠী হচ্ছে শীতল রক্তবিষ্ট। একটা হচ্ছে উভয়চর, আরেকটা হচ্ছে সরীসৃপ। উভয়চর এবং সরীসৃপ পরের প্রাণীরা হচ্ছে কেমন? এরা হচ্ছে শীতল রক্তবিষ্ট। ওকে, বাট অ্যাভিস হচ্ছে কেমন? অ্যাভিস হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। অ্যাভিস হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, অ্যাভিস হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? বেস্ট আনসার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হবে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আমাদের 59 নম্বর কোশ্চেনের দিকে যদি যাই একটু আমরা। আচ্ছা, উদ্দীপকটি পড়ো, দুইটি প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটা সকল বোর্ড 2000, অভিন্ন বোর্ড 2018 কোশ্চেন। দেখি কি কি আছে। অমিত, আচ্ছা ভালো কথা, অমিত সমুদ্র সৈকত থেকে হ্যাঁ স্টারফিশ ও একটি হাঙর সংগ্রহ করলো। ওকে, একটা হচ্ছে স্টারফিশ, যেটা আমরা জানি কোন পর্বে? একাইনোডার্মাটা পর্বে। একটু লিখে ফেলি এখনই, পরবর্তীতে কি কোশ্চেন আছে সেটা দেখার আগে। একাইনোডার্মাটা পর্বের প্রাণী হচ্ছে স্টারফিশ। আর হাঙর কোনটা? হাঙর হচ্ছে আমাদের হাঙর হচ্ছে কোয়াড্রাটা পর্বের একটা উপপর্ব আছে। কোনটা? ভার্টিব্রাটা উপপর্বের কোন ক্লাসের পর্ব? কনড্রিকথিস শ্রেণীর প্রাণী হচ্ছে হাঙর। ওকে, তাহলে স্টারফিশ আর হাঙর সংগ্রহ করলো। রনি তাকে বলল তার সংযুক্ত শেষোক্ত মাছ, অর্থাৎ হাঙরটা প্রাণী, সরি শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়। বুঝলাম যে হাঙর প্রাণী, কিন্তু হাঙর হচ্ছে মাছ। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি তিনটা ক্লাসের পর্বরা হচ্ছে মাছ। একটা হচ্ছে তিনটা ক্লাসের প্রাণী হচ্ছে মাছ: কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্লেজিস, সার্কোপ্লেজিস। তার মধ্যে হাঙর হচ্ছে কোনটা? হাঙর হচ্ছে কনড্রিকথিসের। হাঙর হচ্ছে কনড্রিকথিসের। কেমন? আচ্ছা, তাহলে প্রথমটা মাছ হলেও দ্বিতীয়টা মাছ নয়। আচ্ছা আচ্ছা, শেষোক্ত হাঙরটা মাছ হলে প্রথমটা কিন্তু মাছ নয়, অর্থাৎ হাঙর অর্থাৎ কনড্রিকথিস শ্রেণীর প্রাণী হাঙর হচ্ছে মাছ, বাট স্টারফিশ যেটা একাইনোডার্মাটা পড়বে, যেটা নন কোয়াডে, সেটা মাছ না। বুঝলাম? তাহলে কোশ্চেনটা কি ছিল? উল্লেখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত? এই যে অলরেডি কিন্তু আমি লিখে ফেলছি, স্টারফিশ কোন পর্বভুক্ত বলো? একাইনোডার্মাটা। তাহলে আনসার কি হবে? খুবই সহজ, ছোট কোন নাম্বারটা? একাইনোডার্মাটা পরের প্রাণী হচ্ছে স্টারফিশ। আচ্ছা, পরবর্তীতে যদি যাই 60 নম্বর কোশ্চেনটা দেখি। এই উদ্দীপকের ভিত্তিতে কি আছে? উদ্দীপকের প্রথম প্রাণীটি বুঝলাম, অর্থাৎ স্টারফিশকে বলতেছে। স্টারফিশ শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি কি? স্টারফিশ প্রথম প্রাণী, স্টারফিশকে শেষোক্ত প্রাণী অর্থাৎ হাঙর থেকে আমরা কিভাবে পৃথক করতে পারি? দেখো কিভাবে পৃথক করতে পারি। শ্বসনের কৌশলী ভিত্তিতে পারি কিনা? শ্বসনের কৌশলী ভিত্তিতে কি আমরা স্টারফিশের হাঙরকে পৃথক করতে পারি? হ্যাঁ পারি। কেন? কারণ হাঙর হচ্ছে তোমার, হাঙরের হচ্ছে রক্ত সংবহনতন্ত্র থাকে, আর স্টারফিশে হচ্ছে কি থাকে? পানি সংবহনতন্ত্র থাকে। অর্থাৎ স্টারফিশের শ্বসনটা কোন প্রক্রিয়া হবে? শ্বসনটা হবে হচ্ছে তোমার পানি প্রবাহের মাধ্যমে, পানিতন্ত্র থেকে ব্যাপনের মাধ্যমে। আর হাঙরের শ্বসনটা কিসের মাধ্যমে হবে? হাঙরের শ্বসনটা হবে, হাঙর যেহেতু একটা জলজ প্রাণী এবং একটা মাছ, তাহলে তার শ্বসন হবে ফুলকার মাধ্যমে। তাহলে আমরা কিসে ভিত্তিতে পারি? শ্বসন কৌশলের ভিত্তি করে ভাগ করতে পারি বা পৃথক করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে অন্তকঙ্কাল। হ্যাঁ, অন্তকঙ্কালের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। কেন? কারণ দেখো স্টারফিশের কি কোনো অন্তকঙ্কাল বা অন্তকঙ্কাল নেই, বাট হাঙরের অন্তকঙ্কাল কেমন? হাঙরের অন্তকঙ্কাল হচ্ছে তরুণ অস্থিময়। ওকে, তাহলে অন্তকঙ্কালের ভিত্তিতে আমরা হচ্ছে দুটি প্রাণীকে পৃথক করতে পারি। আবাসস্থলের ভিত্তিতে পৃথক করতে পারি কিনা? না, আবাসস্থলের ভিত্তিতে পৃথক করতে পারি না। কেন পারি না? কারণ স্টারফিশ বলো আর হাঙর বলো, এই স্টারফিশ কিংবা হাঙর
দুইটাই হচ্ছে কেমন, এরা দুইটাই হচ্ছে কি, দুইটাই হচ্ছে সামুদ্রিক, এই দুইটাই হচ্ছে সামুদ্রিক, তার মানে তারা কি একই আবাসস্থলে বাস করে। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে 1 এবং 2, অর্থাৎ 60 এর আনসার হচ্ছে ক 1 এবং 2। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনের দিকে যদি যাই আমরা, যে নিচে উদ্দীপকটি লক্ষ্য করো এবং দুটি কোশ্চেন উত্তর দাও। ওকে, উদ্দীপকটা কি আছে দেখো তো, এই এটা দেখে কেউ চিনতে পারছো? এটা দেখে কেউ চিনতে পারছো এটা কোন পরের প্রাণী বলো তো? আচ্ছা, এটা প্রথমে কি, এটা হচ্ছে ভেড়ার যকৃৎ কৃমি। হ্যাঁ, এগুলো কিছু ফিগার বা কিছু চিত্র তোমাদের বই দেখে শিখতে হবে। এটা হচ্ছে ভেড়ার যকৃৎ কৃমি। ওকে, যকৃৎ কৃমি। এর বৈজ্ঞানিক নাম কি বলতো? ভেড়ার যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি? ফ্যাসিকুলা হ্যাপাটিকা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিকুলা হ্যাপাটিকা, ফ্যাসিকুলা হ্যাপাটিকা। ওকে, ফ্যাসিকুলা হ্যাপাটিকা, ফ্যাসিকুলা হ্যাপাটিকা বা ভেড়ার যকৃৎ কৃমি। ওকে, দেখি কি কোশ্চেন আছে এখন। উল্লেখিত প্রাণীটি কোন পর্বে? দেখো, ভেড়ার যকৃৎ কৃমি বা ফ্যাসিকুলা হ্যাপাটিকা কোন পর্বের প্রাণী? এটা অবশ্যই প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি পর্বের প্রাণী। বুঝতে পারছি? পরবর্তীতে উল্লিখিত প্রাণীটি কেমন? দেখো, প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি এখানে চাইছে। উল্লিখিত প্রাণীটি কেমন? কেমন দেখি, অ্যাসিলোমেট। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেটা কি প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীটা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটের পর্ব হচ্ছে 3টা, পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেলমিনথিস। ওকে, তারপর দেখো তো রেচন অঙ্গে শিখা কোষ থাকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা জানি প্ল্যাটিহেলমিনথিসের রেচন অঙ্গে কি থাকে? শিখা কোষ বা ফ্লেম সেল থাকে। এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক তাদের। তারপর দেখো তো মুক্তজীবী না, আমরা জানি যে কোনো কৃমি, এই যে প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস আসলে কিসের পর্ব বলো তো? একটা কৃমি না, কেমন কৃমি? চ্যাপ্টা কৃমি। হ্যাঁ, চ্যাপ্টা কৃমি। আর কৃমি মানে কি, ছোটবেলা থেকে হয়তো পড়ে আসছো কৃমি। কৃমি মানে কি? এরা হচ্ছে, কৃমি মানে হচ্ছে এরা হচ্ছে পরজীবী। কৃমি মানে এটা কি হতে হবে? অবশ্যই পরজীবী। ওকে, কৃমি মানে হচ্ছে পরজীবী। কোথায় বাস করে? এরা আমাদের অন্ত্রে বাস করে। ওকে, আমাদের অন্ত্রে বাস করে, তাই না? অন্ত্রে বসবাসকারী পরজীবী হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা। আচ্ছা, তাহলে আনসার কি হবে? উল্লেখিত প্রাণীটি কেমন? অ্যাসিলোমেট আর রেচন অঙ্গে শিখা কোষ থাকে। আনসার হবে 1 এবং 2, অর্থাৎ ক নম্বরটা হচ্ছে আমাদের বেস্ট পিক আনসার। তো পরবর্তী কোশ্চেনটা দেখি। শ্রেণীকক্ষে তানিয়া দুটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, বুঝলাম যে শ্রেণীকক্ষে তানিয়া দুটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে। ওকে, যাদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত, আচ্ছা অন্তকঙ্কাল অস্থি নির্মিত, ওকে, এবং পাখনা রশ্মি বিদ্যমান। ওকে, পাখনা রশ্মি বিদ্যমান। আচ্ছা, সে আরো জানলো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীর নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে। আচ্ছা, এটা খুবই কমন কথা যে শ্রেণীকক্ষে তানিয়া দুইটা প্রাণী নিয়ে পড়াশোনা করছে, যার হচ্ছে দুইটারই অন্তকঙ্কাল অস্থি নির্মিত এবং দুইটারই পাখনা রশ্মি বিদ্যমান। আচ্ছা, দেখো তো এখানে হচ্ছে আমাদের কিন্তু আনসারটা অলরেডি চলে আসছে। আমি আসলে জানিও না যে এটা কোশ্চেন কি, বাট আমি আনসারটা গেস করতে পারবো এখান থেকে। যে পাখনা রশ্মি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ কারা বলতো? আগেই বলে রাখি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ হচ্ছে কারা? অ্যাক্টিনোপটেরিজি পরের অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছেরা, তাই না? অ্যাক্টিনোপটেরিজি। হ্যাঁ, আচ্ছা অ্যাক্টিনোপটেরিজি, আচ্ছা অ্যাক্টিনোপটেরিজি ক্ষেত্রে হচ্ছে মাছটা হচ্ছে পাখনা রশ্মিযুক্ত। ওকে, তো দেখি প্রাণী বিবেচনা বিশেষ নামকরণ পড়তে একটা বৈজ্ঞানিক নামের কথা বলছে। বৈজ্ঞানিক নাম কোনটা? প্রাণীর ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম হচ্ছে নির্দিষ্ট মানে বৈজ্ঞানিক নাম। কেমন বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে দ্বিপদ নামকরণের কথা বলছে, তাই না? দ্বিপদ নামকরণে কি বলছে? প্রবর্তকে। দ্বিপদ নামকরণের প্রবর্তকে খুবই ইজি, কেওলাস লিনিয়াস। দেখো এত সহজ কোশ্চেনে কিন্তু রাজশাহী বোর্ড 2017 চলে আসছে যে দ্বিপদ নামকরণের প্রবর্তকে কেওলাস লিনিয়াস, অর্থাৎ বৈজ্ঞানিক নামের প্রবর্তক হচ্ছে কেওলাস লিনিয়াস। আচ্ছা, তো উদ্দীপকটা আমরা মোটামুটি দেখে রাখলাম। এর পরবর্তী পেজে আমরা নেক্সট কোশ্চেনটা পাবো। ওকে, তো উদ্দীপকটা আরেকবার যদি বলে রাখি যে দুইটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে যার অন্তকঙ্কাল অস্থি নির্মিত, নট তরুণ আছে, অস্থি নির্মিত এবং পাখনা রশ্মি থাকে। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি কি আছে কোশ্চেনে। উদ্দীপকের প্রাণীটি হলো, এই যে দেখো প্রাণীটি হলো, এখন হচ্ছে আমাদের মেইন কথা, অর্থাৎ প্রাণীটা আসলে এর বৈজ্ঞানিক নামটা কি, বা ওই যে এই যে রশ্মিময় পাখনাযুক্ত মাছ যে আমরা বললাম যে অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে যে বললাম, হ্যাঁ এটা কি বলছিলাম তখন বলতে চাই, বলি নাই। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর যে মাছ, অর্থাৎ যাদের ক্ষেত্রে অন্তকঙ্কাল অস্থি নির্মিত এবং পাখনায় রশ্মি বিদ্যমান, এর উদাহরণ কি হতে পারে সেটাই পরবর্তী কোশ্চেনে চেয়েছে। দেখো প্রাণীটি কোনটা হইতে পারে? এই যে দেখো ট্রিনোলোজা ইলিশা, এটা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাই না? তাহলে এটা হচ্ছে আনসার। হ্যাঁ, আমরা জানি ইলিশ মাছ হচ্ছে কি রশ্মিময় পাখনাযুক্ত মাছ। কেন? কারণ এদের তোমার পাখনাগুলো কেমন, এর পাখনাগুলো হচ্ছে এই যে এরকম রশ্মিযুক্ত, হ্যাঁ এরকম লম্বা লম্বা রশ্মিযুক্ত। ওকে, এবং এর পুচ্ছ পাখনাটা কেমন? পুচ্ছ পাখনাটা হচ্ছে এই যে এরকম হোমো সার্কেল ধরনের। ওকে, পুচ্ছ পাখনাটা হচ্ছে হোমো সার্কেল ধরনের, অর্থাৎ অংশ দুটো সমান। তারপরে এই যে দেখো লাবিও রুহিতে, লাবিও রুহিতে কি রুই মাছ, তাই না? লাবিও রুহিতে এরও পুচ্ছ পাখনা হচ্ছে এমন হোমো সার্কেল ধরনের, এবং এর ক্ষেত্রেও আমরা রশ্মিময় পাখনা পাবো। ওকে, তাহলে আনসারটা হচ্ছে 2 এবং 2। কেন আনসারটা 1 হলো না? দেখো তো প্রথমটা কি, এই যে স্কলিডন
ল্যাটিকুলাস, এটা 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 হচ্ছে কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে হাঙরের বৈজ্ঞানিক নাম, তাই না? হাঙর, স্পেশালি মনে হয় হাতুড়ি হাঙরের বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা। আর আমরা জানি হাঙর কোন কোন শ্রেণীর মাছ? হাঙর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর মাছ। হাঙর হচ্ছে কোনটা? কন্ড্রিকথিস শ্রেণীর মাছ হচ্ছে হাঙর। বাট আমরা এখন পড়তেছি কোনটা? আমরা এখন পড়তেছি হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি নিয়ে বা অ্যাক্টিনোপটেরিজি নিয়ে আমরা কথা বলতেছি। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে 2 এবং 3, অর্থাৎ ছোট নাম্বারটা হবে আমাদের এক্ষেত্রে বেস্ট চয়েস। তো পরবর্তী এমসিকিউটা যায় যে রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির, হ্যাঁ, মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ নিয়ে আনন্দিত হলো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, আমরা যতগুলো বহুপদী সমষ্টি সূচক এমসিকিউ সলভ করতেছি, প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন মেনটেন করতেছে। সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে না, হচ্ছে কই থেকে? ওই যে 3টা মাছের শ্রেণী আছে না, কনড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টে মাছের শ্রেণী থেকে, স্পেশালি হাঙর নিয়ে। আর তোমরা জানো যখন আমরা হচ্ছে সিকিউ সলভ করবো তখন আমরা সেখানেও বলবো যে হাঙর নিয়ে কিন্তু এই অধ্যায়ের অন্যতম বেস্ট সিকিউ গুলো হয়। স্পেশালি ধরো হাঙরের লেজ দেওয়া থাকে, হেটারো সার্কাল, কিংবা হাঙরের একটা ছবি দেওয়া থাকে, কিংবা হাঙরের একটা বর্ণনা দেওয়া থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন গুলো হয়, সিকিউতে হয়। এখন আমরা এমসিকিউতেও এরকম টাইপের কোশ্চেনই পাচ্ছি। তার মানে হাঙর যেখানে আছে, অর্থাৎ কন্ড্রিকথিস যে শ্রেণী মাছগুলো, সেগুলো কিন্তু তোমার একটু ভালোভাবে আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। আচ্ছা, তো এদিকে হাঙর হচ্ছে কোনটা? হাঙর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর মাছ, তাই না? একটু আগে বলছি। তাহলে কি বৈশিষ্ট্য আছে কন্ড্রিকথিসের ক্ষেত্রে? দেহ প্লাকয়েড। হ্যাঁ, আমরা প্রথমের দিকে এমসিকিউ গুলোতে ছিল কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য কি, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের দেহ কি থাকবে? প্লাকয়েড ধরনের আয়সা আবৃত থাকবে। তাহলে আনসার হচ্ছে এ। ওকে, তারপরে পুচ্ছবাগ্ন হোমোসার্কাল না ভাই, কন্ড্রিকথিস শ্রেণীর মাছ, হাঙরের মাছ। তুমি যদি হাঙরের একটা ছবি অনলাইনে দেখো তাহলে দেখবো যে হাঙরের লেজের একটা অংশ বড় আর একটা অংশ কি আকারে ছোট, অর্থাৎ পুচ্ছবাগ্ন অংশ দুটিকে অসমান। দ্যাটস তো এটাকে আমরা কি বলি? এটাকে বলে হচ্ছে হ্যাটারো সার্কাল। এটা বলবো হচ্ছে হ্যাটারো সার্কাল ধরনের লেজ থাকবে। হ্যাঁ, হ্যাটারো সার্কাল ধরনের পুচ্ছবাগ্ন থাকবে। ওকে, তাহলে পুচ্ছবাগ্ন হোমোসার্কাল, এটা কি আনসার হবে না? এটা আনসার হবে না। তারপরে হ্যাঁ, 5 থেকে 7 জোড়া ফুল করা অংশ হাঙরে থাকে, এটা হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। ওকে, তাহলে আনসার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হবে আমাদের বেস্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণীর অন্তর্গত? উদ্দীপকের কোন প্রাণীর কথা বলছিলাম আমরা জানি, কোন হাঙরের কথা বলছি। হাঙর কোন শ্রেণীর অন্তর্গত? আমরা এতক্ষণ ধরে বলে আসতেছিলাম কোন শ্রেণীর। হাঙর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ তরুণাস্থিময় মাছের শ্রেণীর অন্তর্গত হচ্ছে আমাদের হাঙর। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। একটা চিত্র আছে, উদ্দীপক আছে, দেখো জাস্ট একটা নর্মাল উদ্দীপক, এর পি কিউ আর 3টে উদ্দীপক দেওয়া আছে। আচ্ছা, দেখি কি কোশ্চেন আছে। কিউ চিত্রে অর্থাৎ দেখো প্রতিসাম্যতা, তো প্রতিসাম্যতা নিয়ে আমাদের কথা। তো কিউ চিত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? কিউ চিত্রে কোনটা? এই যে কিউ চিত্রে কি আছে দেখো তো। এটা কি আসলে? এটা কি কেউ চিন্তা করতেছো? এটা হচ্ছে একটা কি জেল, এটা হচ্ছে একটা হাইড্রা, তাই না? এটা হচ্ছে একটা হাইড্রা। আর আমরা জানি হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে ক নাম্বারটা, অর্থাৎ কিউ চিত্রে হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে। আর আরেকবার যদি বলি যে অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পল কি, ওই যে প্রথম দিকে একটা নেমোনিক দিছিলাম আমরা, ওরে আনমোনা জলে হারায়ও না, অর্থাৎ অরীয় প্রতিসাম্যতা এক্সাম্পল হচ্ছে সিএনিমন, হাইড্রা, জেলিফিশ। এই 3টে হচ্ছে অরীয় প্রতিসাম্যতা পর্বের, মানে অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। তার পরবর্তী 68 নম্বর কোশ্চেনটা যদি দেখি, আর চিত্রের প্রাণীটির পর্বে বুঝছে। আর চিত্রের প্রাণী কোনটা? এটা কোনটা? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি, এটা একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রজাপতি, তাই না? এটা হচ্ছে একটা প্রজাপতি বা বাটারফ্লাই। আচ্ছা, প্রজাপতি কোন পর্বের প্রাণী বলতো? প্রজাপতি একটু আগে বলেনি, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাই না? এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা আমরা অলরেডি জানি। বা সন্ধিপদী প্রাণী হচ্ছে, বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে এই প্রজাপতি। তাহলে দেখি তো কি বৈশিষ্ট্য বলছে। আর্থ্রোপোডা প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো তো আর্থ্রোপোডা কি থাকবে? সংযুক্ত উপাঙ্গ থাকবে। দেখো তো ঠিক আছে কিনা আনসারটা? হ্যাঁ, কারণ আর্থ্রোপোডা পর্ব মানে হচ্ছে কি থাকবে? এদের সংযুক্ত উপাঙ্গ থাকবে। এদের অবশ্যই কি থাকবে? দর্শন অঙ্গ হিসেবে 2 জোড়া, মানে 1 জোড়া পুঞ্জাক্ষী থাকবে। বাট আর্থ্রোপোডা পর্বে কি কোনো শিখাকোষ থাকবে? আনসার হচ্ছে না, কারণ শিখাকোষ কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য, তাই না? শিখাকোষ হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টাক্রিমির বৈশিষ্ট্য হচ্ছে শিখাকোষ। তাহলে বেস্ট আনসার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হবে আমাদের আনসার। বুঝতে পারছি? তো তার পরবর্তী এমসিকিউতে যদি যাই, দেখো তার পরবর্তী এমসিকিউটা যদি একটু খেয়াল করি, যে 69 নম্বর এমসিকিউটা, দেখো একটা চিত্র দেওয়া আছে ছোট। এই দেখো তো চিত্রটা দেখে কিছু বুঝতে পারতেছো কিনা? এটা কোনো বুঝতে পারতেছো? এটা কিন্তু অনেকটা কি দেওয়া আছে, এই যে এপিডার্মিস দেওয়া আছে। হ্যাঁ, এপিডার্মিস দেওয়া আছে। এই যে দেখো গ্যাস্ট্রোডার্মিস দেওয়া আছে। ওকে, আবার এই যে দেখো পুস্টিং নালী দেওয়া আছে, আবার মাঝখানে আছে। আমি কিন্তু একটা জিনিস ধরে পেয়েছি এখান থেকে। বলতো এপিডার্মিস দেওয়া আছে আর গ্যাস্ট্রোডার্মিস দেওয়া আছে,
দুইটা স্তরের কথা বলা আছে, তার মানে তুমি এখান থেকে প্রাথমিক অবস্থায় কি ধারণা করতে পারো, এটা হয়তো বা একটা দ্বিস্তরী কোনো একটা প্রাণীর কথা বলছে, কোন একটা প্রাণীর যেটা হচ্ছে দ্বিস্তরী বা যার তোমার ভ্রূণ অবস্থায় যার কোষগুলো দুইটা স্তরে বিন্যস্ত থাকে এমন একটা কিছু বলছে। এ পর্যন্ত আমরা আইডিয়া করে আমরা কোশ্চেনটা পড়বো। কোশ্চেন কি আছে, এ চিহ্নিত অংশের নাম কি? এই যে দেখো, এ চিহ্নিত অংশের নাম কি? আচ্ছা, যখন তোমাকে একটা দ্বিস্তরী পর্ব নিয়ে যখন মাঝখানের কিছু একটা দেখতে বলবে, মাঝখানে এই যে দেখো মাঝখানে কিছু, আমরা কি জানি? আমরা জানি যে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষ স্তরের মাঝখানে অনেক সময় কি থাকে, প্যারেনকাইমা কোষ থাকে কিছু। কেমন? এটা আসলে আব্দুল আলিম স্যারের বইয়ের কোশ্চেন, এটা তোমরা যারা গাজী আজমল স্যারের বই পড়ো তারা হয়তো এখানে সরাসরি দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কি পাইতে পারো, দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে তোমরা সরাসরি যে তোমার ওই যে ইয়ের কথা বলে দিবে, যে ম্যাসোগ্লিয়ার কথা বলে দেবে, বাট সব ক্ষেত্রে অকোষীয় ম্যাসোগ্লিয়া থাকে না। কিছু কিছু দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে দুইটা কোষ স্তরের মাঝখানে, অর্থাৎ পরিণত অবস্থায় অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানের যে লেয়ারটা, সেটা কি দিয়ে পূর্ণ থাকতে পারে? প্যারেনকাইমা কোষ স্তর দিয়ে পূর্ণ থাকতে পারে। তাহলে আনসারটা হচ্ছে কি প্যারেনকাইমা। তারপরে দেখি আর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখে হয়তো অনেকে বুঝে ফেলছে এটা কিসের উদ্দীপক বলতো, এটা হচ্ছে সেফালোকর্ডেট, তাই না? সেফালোকর্ডেটের একটা কি, সেফালোকর্ডেটের একটা হচ্ছে কি একটা চিত্র। ওকে, এটা কিসের চিত্র? এটা হচ্ছে সেফালোকর্ডেটের চিত্র। ওকে, সেফালোকর্ডেট, হ্যাঁ সেফালোকর্ডেট, এটা হচ্ছে সেফালোকর্ডেট একটা মানে সামগ্রিক চিত্র। ওকে, সেফালোকর্ডেট কারা? যাদের কি থাকবে, মাথায় নটোকর্ড থাকবে। ওকে, মাথায় নটোকর্ড থাকবে। আচ্ছা, দেখি কি কোশ্চেন আছে। দেখো, কিউ চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ থেকে সৃষ্টি? দেখো তো কিউ চিহ্নিত অংশ কোনটা? এই যে দেখো, এই যে এটা হচ্ছে কিউ চিহ্নিত অংশ, তাই না? কিউ চিহ্নিত অংশ। দেখো তো কিউ চিহ্নিত অংশটাকে আমরা কি বলবো? কিউ চিহ্নিত অংশটাকে আমরা বলবো কি? কিউ চিহ্নিত অংশটাকে বলবো আমরা নার্ভ কর্ড। ওকে, কিউ চিহ্নিত অংশটাকে আমরা কি বলবো? নার্ভ কর্ড। আচ্ছা, নার্ভ কর্ড হচ্ছে তোমার ভ্রূণীয় অ্যাপিমিয়ার থেকে সৃষ্টি। এটার কোনো ব্যাখ্যায় আমি যাবো না, ইন্টারমিডিয়েটে তোমার এই টাইপের কোশ্চেন আগে আসতো। দেখো, এটা কিন্তু অনেক আগের কোশ্চেন, ঢাকা বোর্ড 2015 কোশ্চেন। যখন আসলে আমাদের 2013 সাল থেকে আমাদের কিন্তু নতুন সিলেবাস প্রণীত হয়েছে, বাট তার 1 বছর বা 2-3 বছর পরে এই টাইপের অ্যাটিপিক্যাল কোশ্চেন হইতো। তার মধ্যে একটা হচ্ছে এটা, মানে সারা তোমার এই চ্যাপ্টারের মধ্যে একটা মোস্ট অ্যাটিপিক্যাল কোশ্চেন পাইছিলাম। যাই হোক, এটা হচ্ছে নার্ভ কোডটা, যদি তুমি একটা সেফালোকর্ডেট প্রাণী, নার্ভ কোডটা সৃষ্টি হবে বেসিক্যালি ভ্রূণীয় অ্যাপিমিয়ার থেকে। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে আর বিস্তারিত যাব না। তারপরে দেখি কিউ চিহ্নিত অংশটি থেকে ভার্টিব্রেট উপপর্বের হ্যাঁ, কিউ চিহ্নিত অংশটি থেকে ভার্টিব্রেট উপরে পূর্ণমিত আচ্ছা দেখো, কিউ চিহ্নিত অংশটি একটু আগে আমরা কি বলে আসছি, এটাকে বলছি আমরা কি নার্ভ কর্ড, তাই না? এটাকে বলছি আমরা নার্ভ কর্ড। আমরা জানি যে একটা কর্ডেট পরের প্রাণীতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি থাকে, তাদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, এই যে পৃষ্ঠীয় না, এটা পৃষ্ঠীয় তল না, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর কি থাকবে বলতো? এখানে থাকবে হচ্ছে নটোকর্ড, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর থাকবে হচ্ছে নটোকর্ড, এবং তার ঠিক নিচে অঙ্কীয় তল বরাবর থাকবে হচ্ছে নার্ভ কর্ড। নটোকর্ড থেকে যারা ভার্টিব্রেট, তাদের পরবর্তীতে কি সৃষ্টি হয়? তাদের সৃষ্টি হয় হচ্ছে পূর্ণাঙ্গ পাড়িতে মেরুদণ্ড হয়ে যায়। আর নার্ভ কোড থেকে কি সৃষ্টি হয়? নার্ভ কোড থেকে দুইটা জিনিস হয়, হ্যাঁ। নার্ভ কোড দেখো তো, এই যে লম্বা জিনিসটা না, এর সম্মুখ অংশ হচ্ছে কি হয়ে যাবে? সম্মুখ অংশটা স্তম্ভ মানে গুচ্ছিত হয়ে মস্তিষ্ক গঠন করবে, এবং পশ্চাৎ অংশটা হচ্ছে কি তৈরি করবে? সুষুম্না কাণ্ড তৈরি করবে এভাবে। ওকে, তো নার্ভ কোড থেকে কি হবে? সম্মুখ অংশ স্ফীত হয়ে তৈরি করবে হচ্ছে মস্তিষ্ক। ওকে, আর পশ্চাৎ অংশ লম্বা প্রলম্বিত হয়ে তৈরি করবে হচ্ছে সুষুম্না কাণ্ড। ওকে, কি তৈরি করবে? সুষুম্না কাণ্ড। হ্যাঁ, সুষুম্না কাণ্ড। তাহলে বুঝতে পারছি যে ধরো একটা সেফালোকর্ডেটের একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমরা কি বুঝলাম যে এর হচ্ছে কি পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর নটোকর্ড থাকবে, আর তার নিচে থাকবে হচ্ছে নার্ভ কর্ড। নটোকর্ড থেকে পূর্ণাঙ্গ পানিতে হচ্ছে যারা হচ্ছে তোমার যে ভার্টিব্রেট, তাদের ক্ষেত্রে মেরুদণ্ড হবে, আর নার্ভ কর্ডটা পূর্ণাঙ্গ পানিতে কি হবে? সেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে রূপান্তরিত হবে। তো এখন 71 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখতে চাই, কিউ চিহ্নিত অংশ থেকে ভার্টিব্রাট উপপর্বে কি সৃষ্টি হবে? দেখো, এই যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এখানে কি কোনো মেরুদণ্ড হবে? হবে না। কেন? কারণ মেরুদণ্ড হয় হচ্ছে নটোকর্ড থেকে, নার্ভ কোড থেকে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 2 এবং 3। ওকে, খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো পরবর্তী আরেকটা চিত্র দেখি আমরা, এটা হচ্ছে যশোর বোর্ড 2016 সালে কোশ্চেন। একটু চিত্র দেখো তো, এটা চিনতে পারতেছো কিনা? কিছু একটা চিনতে পারতেছো কিনা? এটা হয়তো তোমরা আরেকটু সরলীকৃত চিত্র দেখলে হয়তো চিনতে পারতা, বা এখনো হয়তো চিনতেছো অনেকে। এই যে একটা জিনিস দেখো তো, এটা এই যে এন চিত্রটা, যে আমরা প্রথমে একটু চিত্রটা অ্যানালাইসিস করি কি আছে। এন চিত্রে দেখো তো কি পাই? এন চিত্রে
এই যে দেখো এরকম একটা স্ট্রাকচার আছে না, এরকম এরকম একটা স্ট্রাকচার কার ছিল বলো তো আমাদের, এটা কার ছিল, এরকম একটা স্ট্রাকচার ছিল হচ্ছে হাইড্রা, তাই না? হাইড্রা, এই চিত্রটাই হচ্ছে বেসিক্যালি এন চিত্রটা। আর এম চিত্রটা দেখো তো, এটা দাঁড়ায় আছে দেখে মনে হচ্ছে কি ডলফিন, না এটা কিন্তু ডলফিন না, হ্যাঁ এটা হচ্ছে আসলে আমাদের গোল কৃমি। হ্যাঁ এই যে এরকম গোল কৃমি। কেমনে বুঝলাম গোল কৃমি? দেখো তো গোল কৃমির কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কি এর হচ্ছে উভয় প্রান্ত ক্রমশ শুরু হইতে থাকবে। দেখো তো এই প্রান্ত ক্রমশ শুরু কিনা, এই যে এই প্রান্ত ক্রমশ শুরু, আবার এই প্রান্ত ক্রমশ শুরু, আর মধ্যভাগ পুরু হবে, মধ্যভাগ মোটা হবে, তাই না? আর কি থাকবে? আমরা জানি যারা হচ্ছে আমাদের গোল কৃমি বা তোমাদের নেমাটোডা, এদের ক্ষেত্রে একটা কমন একটা আমরা টার্ম ইউজ করি, সেটা কি বলি? নলের ভিতরে নল। অর্থাৎ এদের যদি এটা মুখ ছিদ্র হয় এবং এটা পায়ু ছিদ্র হয়, এটা মুখ ছিদ্র হয় এবং এটা পায়ু ছিদ্র হয়, তাহলে এর দেহের ভিতর যে পুষ্টিক নালী সেটা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত হবে। ওকে, তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গোল কৃমি। ওকে, একটু লিখে ফেলি, এটা হচ্ছে গোল কৃমি, এটা হচ্ছে গোল কৃমি, আর এটা হচ্ছে আমাদের হাইড্রা, তাই না? এটা হচ্ছে আমাদের হাইড্রা। আচ্ছা, তারপরে আমরা একটু কোশ্চেনে যাই। কোশ্চেনের ক্ষেত্রে কি আছে দেখি, এম চিহ্নিত প্রাণীতে কোন বৈশিষ্ট্য দেখা যায়? অর্থাৎ এই যে গোলকৃমিতে, যেটা হচ্ছে কোন পর্বের প্রাণী বলতো? গোলকৃমি কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, তাই না? নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে গোলকৃমি। ওকে, নেমাটোডা পর্বের প্রাণী হচ্ছে গোলকৃমি। তাহলে গোলকৃমির বৈশিষ্ট্য কি দেখো তো? গোলকৃমির বৈশিষ্ট্য হচ্ছে এরা, এই যে দেখো, পুষ্টিনালী সাধারণত পেঁচানো, কখনো ইউ আকৃতির না। পুষ্টিনালী ইউ আকৃতির কাদের বলতো? মলাস্কার পুষ্টিনালী ইউ আকৃতি, এটা হবে না। শ্বসনতন্ত্র রক্ত সংবন্ধন উপস্থিত না মলাস্কাতে, তোমার নেমাটোডাতে শ্বসনতন্ত্র রক্ত সংবন্ধনটা অনুপস্থিত। এর দেহ উভয় লিঙ্গিক, হ্যাঁ এটা হচ্ছে রাইট আনসার। ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা কোষ বিদ্যমান না, বায়ুযুক্ত প্যারেনকাইমা কোষ এখানে থাকে না, এটা হচ্ছে রাইট আনসার না। আনসার কোনটা? এই যে এদের দেহ উভয়লিঙ্গিক। দেখো তোমাদের বইতে একটা টার্ম আছে, সেই টার্মটাকে আমরা বলি হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। হ্যাঁ, সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম, ডাইমরফিজম। সেক্সুয়াল ডাইমরফিজম জিনিসটা কি? তুমি যখন কোনো একটা প্রাণীকে তার সেক্সের ভিত্তিতে বা তার হচ্ছে তোমার যে জননাঙ্গের ভিত্তিতে যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে যে পুরুষ প্রাণী না স্ত্রী প্রাণী, যখন জননাঙ্গের ভিত্তিতে দুইটা প্রাণীকে পৃথক করা যাবে, তখন সেটাকে আমরা বলবো সেক্সুয়াল ডাইমরফিজম। অর্থাৎ সেক্সুয়াল ডাইমরফিজমের ভিত্তিতে পুরুষ প্রাণীর ক্ষেত্রে পুং জননাঙ্গ থাকবে, স্ত্রী প্রাণীর ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গ থাকবে, এবং পুরুষ প্রাণী স্ত্রী প্রাণী হতে দৈহিকভাবে বা দৈহিক গঠনগতভাবে কি থাকবে? আলাদা থাকবে। তো সেক্সুয়াল ডাইমরফিজমের ভিত্তিতে প্রাণীকে আমরা কি বলবো? প্রাণীকে প্রাণীকে আমরা বলবো হচ্ছে একটাকে বলবো হচ্ছে আমরা পুরুষ প্রাণী, একটা বলবো হচ্ছে স্ত্রী প্রাণী। বাট তুমি যদি কোনো ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজমটা খুঁজে না পাও, অর্থাৎ পুরুষ আর স্ত্রী প্রাণী আলাদা না হয়, কিংবা একই দেহে পুং এবং স্ত্রী জনাঙ্গ দুইটাই থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, যে সেটাকে বলবো উভয়লিঙ্গ প্রাণী। ওকে, তো দেখি তখন সেটাকে বলবো, আচ্ছা আচ্ছা একটু 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 মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা এই কোশ্চেনটা যদি একটু দেখি, এই 72 নম্বরের কোশ্চেনটা একটু জাস্ট এ মিনিট। ওকে, তো 72 নম্বরের ক্ষেত্রে দেখো, ওকে, তো এদের দেহ উভয়লিঙ্গী, এটা হচ্ছে তাহলে আনসার হবে এদের দেহ উভয়লিঙ্গী। কেন? কারণ এদের কি সেক্সুয়াল ডাইমরফিজম নাই, অর্থাৎ এদের ক্ষেত্রে কি হবে না, তুমি স্ত্রী এবং পুরুষ প্রাণীকে পরস্পর আলাদা করতে পারবে না। আচ্ছা, তারপর 73 নম্বর কোশ্চেন থেকে, আসলে এই কোশ্চেনটা 72 নম্বর কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ। ওকে, কেন ত্রুটিপূর্ণ এটা তোমরা হয়তো যারা পড়তেছো এটা বুঝে গেছো, কারণ আমরা জানি যে তোমার কি এই যে নেমাটোডা থেকে কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজমটা শুরু হয়, হ্যাঁ, বাট এটা বাকি আনসারগুলো হয় না, বাট এটাও কিন্তু অ্যাকুরেট আনসার না, অর্থাৎ কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ। ওকে, আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন, যে ত্রুটিপূর্ণ কোশ্চেন, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, পরবর্তী কোশ্চেন একটু যাই, যে এন কোন পর্বভুক্ত প্রাণী? আচ্ছা, এন জানি কি বলছিলাম একটু আগে আমরা, এন কি ছিল? এন এই যে দেখো, আমরা এটা দেখে বুঝে বলছিলাম এটা হচ্ছে হাইড্রা, তাই না? তাহলে হাইড্রা কোন পর্বের প্রাণী বলতো? খুবই সহজ এমসিকিউ। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। বুঝতে পারছি, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে আমাদের হাইড্রা। ওকে, তো এর মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের জুলজি ফার্স্ট চ্যাপ্টারে যে এই যে 73টা এমসিকিউ, হ্যাঁ, এই যে এই যে 73টা এমসিকিউ আমাদের শেষ হলো। এই 73টা এমসিকিউর ভিতরে আমি চেষ্টা করছি এই অধ্যায়ের যাবতীয় যে এমসিকিউ গুলো তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাতে আসে, বা যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিগত বছরগুলোতে চলে আসছে, বা যে টাইপ থেকে বোর্ড পরীক্ষা কোশ্চেনগুলো আসে সেগুলোকে কভার আপ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো যারা লাইভে ছিলে তার মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন আসছে কিনা থাকলে বলতে পারো, আমি একটু কমেন্টগুলো চেক করব এখন, দেন হচ্ছে আমরা
ক্লাসটা শেষ পর্যায়ে চলে যাব। ওকে, তো যারা লাইভে আছে একটু জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা এর মধ্যে থেকে। আরেকটা কথা যে আমরা একটা কোর্সটা কিন্তু চালাচ্ছি বোর্ড স্ট্যান্ডার্ড, এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড, স্পেশালি ফর এসএসসি 24 অ্যান্ড 25, অর্থাৎ আপকামিং যে 2 মাস পরে এসএসসি 24 এবং যে তার পরবর্তী ব্যাচ এসএসসি 25 এর জন্য আমরা বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ, বোর্ডে যে এমসিকিউ গুলো আসে, বোর্ড পরীক্ষা 25টা এমসিকিউ যে আসে এবং যে 8টা সিকিউ আসে, বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এবং সিকিউ গুলো চ্যাপ্টার ওয়াইজ শেষ করব, ব্যাখ্যা সহ, বর্ণনা সহ, কোথা থেকে আসতেছে, কেন আসতেছে, এটা কিভাবে আসতে পারতো সিকিউটা, বা একটা এমসিকিউ কেন আসতেছে, আসার পারপাসটা কি, এটা আনসারটা কেমন হতে পারে, বা অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কেন আনসার হলো না, সেই সবকিছু ব্যাখ্যা নিয়ে কিন্তু আমরা কোর্সটাকে সাজিয়েছি। তার আজকে মোটামুটি প্রথম ক্লাসটা হলো, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। বাট যাদের আসলে ক্লাসে ছিলে তোমরা চেষ্টা করবে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের পরবর্তী ক্লাসে একটু ইনভাইট করে আনার। তো আসলে পড়াশোনা হচ্ছে তোমার এমন একটা জিনিস যে আসলে এটা তোমার শেয়ার করলে বা এটা ছড়িয়ে দিলে কিন্তু এটা কখনো কমে না। ওকে, তো চেষ্টা করবা নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা যারা আজকে ছিলে নেক্সট ক্লাসে তোমরা একটু থাকার চেষ্টা করবা। এই ক্লাসটা হচ্ছে এখন হয়তো বা নতুন গ্রুপ বিধায় হয়তো লাইভে অনেক কম সংখ্যক উপস্থিতি ছিল। তো ক্লাসটা টুডলস একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, পাশাপাশি ফেসবুক গ্রুপেও থাকবে, আবার পেজেও থাকবে। তো তোমরা সেখান থেকে পরবর্তীতে ক্লাসটা যদি যারা করবে তারা একটু চেষ্টা করি হচ্ছে লাইভে থাকার, কারণ লাইভে থাকলে হচ্ছে সাথে সাথে ক্লাসগুলো করা হয়ে যায় এবং হচ্ছে তোমার ক্লাসেই তোমার হচ্ছে পড়াগুলো কাভার আপ করা হয়ে যায়। ওকে, পড়াটা জমে থাকে না। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো, তোমরা তোমার পক্ষ থেকে চেষ্টা করিও, তোমাদের পক্ষ থেকে একটু ক্লাসে অ্যাটেন্ড করবে, একটু আমাদের গ্রুপে তোমাদের ফ্রেন্ড একটু মেনশন দিও, একটু যে হচ্ছে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যে আছে তার মাঝে একটু শেয়ার করিও যে ভাইয়া এখানে হচ্ছে এসএসসি 24 এ যারা আছি আমরা, কিংবা 25 এ যারা আছি, আমাদের হচ্ছে জাস্ট বোর্ডের ভিত্তি। কারণ দেখো তুমি আসলে বোর্ড পরীক্ষা কিন্তু ভালো করতে হবে, তোমার লাইফে তুমি পরবর্তীতে প্রফেশনে কি যাবা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে অনেকটা তোমার বোর্ড পরীক্ষাগুলোর উপর। হইতে পারে তোমার সেটা জিএসসি, আগে তো আমরা পিএসসিও দিছি, পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি। ওকে, তার মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটা বোর্ড পরীক্ষা হচ্ছে এইচএসসি। আর এই বোর্ড পরীক্ষাতে অনেকে হচ্ছে বায়োলজিতে প্যারা খাও বা কেমিস্ট্রিতে প্যারা খাও, এই প্যারাগুলো দূর করার জন্য কিন্তু আমার এই ব্যতিক্রমী একটা উদ্যোগ। তো যাই হোক, তোমরা একটু আমার সাথে থাকবে, একটু লাইভ ক্লাসগুলো একটু শেয়ার করে দিবে বা একটু ক্লাসে উপস্থিত থাকবে, ফ্রেন্ডদের মেনশন করবে, আর একটু আমাদের গ্রুপে হচ্ছে তোমাদের ফ্রেন্ড ইনভাইট করবে, বা যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে মেসেজ দিতে পারো, আমাকে মেসেজ দিতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যেখানে ইচ্ছা যে কোনো সময় যোগাযোগ করতে পারো। তো সর্বোপরি হচ্ছে আমাদের সাথে থাকবে, একটু আমরা একসাথে আগালে ইনশাল্লাহ পরীক্ষাগুলোতে আসলে বা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা হয়তো এখান থেকে বের করে আনতে পারবা। আসলে বলা যায় না কোন টিচারের কাছে কখন পড়ে কখন কিভাবে লাইফ চেঞ্জ হয় সেটা বলা যায় না। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে, তোমরা একটু চেষ্টা করবে। তো সর্বোপরি যারা আজকে ক্লাসে ছিলে সবাইকে থ্যাঙ্কস দিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হবে আগামীকাল রাত 9টায়। চোখ রাখবে আমাদের টুটলস একাডেমি ফেসবুক পেজ, টুটলস একাডেমি গ্রুপ এবং টুটলস একাডেমি ইউটিউব চ্যানেলে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।